সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ বাংলাদেশ বিয়ন্ড পডকাস্টের এপিসোড 2 তে আপনাদের স্বাগতম। আমরা তিনজন হোস্টের সাথে আজকে আমাদের সাথে গেস্ট আছেন আসিফ আদনান ভাই। আমরা মূলত আজকের পডকাস্টটা হয়ে যাইতেছে রিয়েকশনারি একটা পডকাস্টের মতো। যে আজকে চট্টগ্রামে যে যে ঘটনাগুলা ঘটলো, এই ব্যাপারে আসলে আমাদের কি করা উচিত। আসিফ আদনান ভাই এই ব্যাপারে ফেসবুকে পোস্ট লিখছিলেন, তো আমরা ভাবলাম এই ব্যাপারে আমাদের আরো বিস্তর আলোচনা করা উচিত। আসিফ আদনান ভাই, আপনার প্রথমে পরিচয়টা দেন, তারপরে আমরা কোয়েশনে এর দিকে মুভ করবো। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আমার নাম আসিফ আদনান। আম, আমি লিখি, বই লিখি, ফেসবুকেও লিখি। আম, এর বাইরে আমি অ্যাক্টিভিজম করি। আর আমি পিএইচডি করতেছি কারেন্টলি। এই তো, এই পরিচয়, আই গেস। ভাই, আপনার পিএইচডি সাবজেক্টটা কি? আমার পিএইচডি এর যেই কুলিয়াতে আমি করতেছি বা ফ্যাকাল্টিতে আমি করতেছি ওটা হলো কুলি অফ ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন, ইসলামী চিন্তা ও সভ্যতা। আর পার্টিকুলারলি যেই টপিক নিয়ে আমি করতেছি সেটা হলো ট্রান্সহিউম্যানিজম। ট্রান্সহিউম্যানিজম একটা ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফি। এটার একটা ক্রিটিক বা মূল্যায়ন ইসলামের জায়গা থেকে, ইসলামের ওয়ার্ল্ড ভিউর জায়গা থেকে। এবং ট্রান্সহিউম্যানিজমের সাথে মডার্নিটির যে সম্পর্ক, মোটামুটি ওটাকেও আসলে ক্রিটিক করা, মানে মডার্নিটির একটা পার্টিকুলার ধরনের ম্যানিফেস্টেশন হিসেবে ট্রান্সহিউম্যানিজমকে দেখা এবং সেটাকে ইসলামের জায়গা থেকে মূল্যায়ন করা। এটা আমার থিসিসের টপিক। আচ্ছা, আচ্ছা ভাই, আমরা কোয়েশনের দিকে মুভ করি, যেহেতু আজকে আমাদের একটা শর্ট পডকাস্ট করার ইচ্ছা। আজকে চিটাগাং এ যে ব্যাপারগুলা ঘটলো, আহ আমি যদি শর্টে বলি, গতকালকে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, যে ইসকনের নেতা, যাকে রিসেন্টলি ইসকন থেকে বহিষ্কৃত করা হয়েছে, কিন্তু তাও সবাই, ইভেন ইসকনের, আমি একটা হ্যান্ডেল থেকে দেখছি, ইসকনের অফিসিয়ালি এফিলিয়েটেড হ্যান্ডেল এক্সে, সেটা থেকে পোস্ট দেওয়া হয়েছে যে ইসকন লিডার হিসেবে। তো উনাকে গতকালকে ধরা হয়েছে। উনি আহ বিমানবন্দরে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনাকে ধরা হয়েছে সেডিশনের কেসে, মানে রাষ্ট্রদ্রোহিতার কেসে। এই যে উনাকে ধরার পরে আজকে যখন কোর্টে তুলতে চেষ্টা করা হইলো, তখন উনার ফ্যান ফলোয়ার প্লাস ইসকনের যে মেম্বাররা বাধা দেয়। পরবর্তীতে এইটা নিয়ে এমন একটা পর্যায়ে যায় যে ইসকনের মেম্বার্সরা লয়ারদের উপরে হামলা শুরু করে। ইভেন একজন লয়ার কে তারা, লয়ারের ফ্রেন্ডের বা কলিগের যে ক্লেম অনুযায়ী, উনাকে একটা বিল্ডিং এর পিছনে নিয়ে গিয়ে তারা লিটারেলি জবাই করে ফেলে। এই ব্যাপারে প্রথমে আপনার যে আহ, কি কি জানলেন, আর আপনার দিক থেকে এই ঘটনাটার পার্সপেক্টিভটা কি, এটা প্রথমে জানতে চাইতেছি ভাই। রাইট। সো প্রথমে আজকে চট্টগ্রামে হিন্দুত্ববাদীদের হামলায় যে নিহত হয়েছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, ওনার রুহের মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তার পরিবারের, তার আম, তার পরিবার যারা আছেন, তার পিতামাতা, ভাই বোন, স্ত্রী, আম, তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। এবং ওনার একটা ছোট্ট মেয়ে আছে, আমি দেখলাম। আমার নিজের ছোট মেয়ের বয়সী হবে হয়তোবা। সে দেখে আসলে খুব খারাপ লাগলো যে হিন্দুত্ববাদী আগ্রাসনের কারণে এই মাসুম মেয়েটাকে এখন তার বাবাকে হারাতে হইলো এবং বাবাকে ছাড়াই তার বড় হতে হবে। তো আজকে চট্টগ্রাম এলাকায় যেটা হয়েছে, আম, আপনারা জানেন যে বেসিক্যালি আপনি যেটা বললেন যে ইসকন নেতা বা হিন্দুত্ববাদীদের নেতা বলা যায়, চিন্ময় দাসের জামিনের শুনানি ছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে এবং এটাকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী যারা আছে তারা চট্টগ্রাম আদালতে অনেক ভায়োলেন্স করছে। এটা শুধুমাত্র তারা মানে ভাঙচুর করছে এমন না, মসজিদের মধ্যে অ্যাটাক করছে, ভ্যান্ডালিজম করছে। এবং তারা বেসিক্যালি একজন, এই যে সাইফুল ইসলাম আলিফ ভাই, তাকে হত্যা করছে। হত্যার এক্সাক্ট মোডটা কি ছিল সেটা নিয়ে এক একজন এক এক কথা বলতেছে, বাট বিভিন্ন ছবি আছে, আপনারা দেখছেন ছবিগুলো, গ্রাফিক। বেসিক্যালি তাকে কোপানো হয়েছে হয়তো বা অনেকে বলতেছেন, অনেকে জবে করা বলতেছেন, বাট ইন জেনারেল বেসিক্যালি তারা তাকে সেখানে হত্যা করছে এবং উনি রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী ছিলেন। তো এই চট্টগ্রাম, আপনি বলছেন যে চট্টগ্রামে আসলে কি হয়েছে, সহজভাবে যদি বলি, একদম ব্লান্টলি যদি বলি, চট্টগ্রামে যেটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে হিন্দুত্ববাদীরা দিনে দুপুরে খোলা রাস্তায় একটা মুসলিমকে মেরে ফেলছে।
এটা হলো আজকে যা হয়েছে সেটা, এবং এখানে অস্পষ্টতার কোনো সুযোগ নেই। আপনি যদি শুধু এই লাইনটাই চিন্তা করেন যে এই ঘটনাটা ঘটছে, তাহলে বুঝবেন যে এটা কতটা সিগনিফিকেন্ট, কতটা বড় একটা ঘটনা, এবং এটা কত বড় একটা বার্তা আমাদেরকে দেয়। আপনি চিন্তা করেন রিসেন্ট টাইমে, সাম্প্রতিক অতীতে, আমার অ্যাটলিস্ট মাথায় এরকম মনে আসতেছে না যে এরকম কোনো কিছু ঘটছে কিনা। এবং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য সিচুয়েশন, আপনি ভাবেন যে একই ঘটনা যদি ভারতে হইতো, ভারতে যদি মনে করেন উল্টোটা ঘটতো, ভারতের মুসলিমরা মাইনরিটি সেখানে, এরকম কিছু যদি ভারতে ঘটতো তাহলে সেটা কেমন হতো। অথবা অত দূরে যাওয়ার দরকার নেই, আপনি চিন্তা করেন যে বাংলাদেশে যদি উল্টা ব্যাপারটা ঘটতো। ঠিক আছে, বাংলাদেশে এখন তো ভিকটিম মুসলিম, এটা যদি মুসলিম না হয়ে অন্য কেউ হয়তো উল্টা করেন, উল্টা দিক থেকে, তাহলে চিন্তা করেন যে মিডিয়া তখন কি করতো, রাষ্ট্র তখন কি করতো, সুধী সমাজ তখন কি করতো। সো বেসিক্যালি যেটা হয়েছে যে বাংলাদেশে হিন্দুত্ববাদী যে প্রকল্প, এটা অনেকদিন ধরে কাজ করতেছে, অনেকদিন ধরে শক্তি সঞ্চয় করছে। আজকে তারা প্রকাশ্যে একটা বড় মুভ করছে, দে মেড এ বিগ মুভ টুডে। এবং এটা অনেক বছর ধরে, গত কয়েক বছর ধরে বেশ শক্তিশালী হয়ে উঠতেছিল। আজকে যেটা হলো যে তারা নতুন একটা ফেজ শুরু করলো। তাদের যে প্রজেক্টটা এখানে আছে, বাংলাদেশে হিন্দুত্ববাদের যে প্রজেক্টটা চলমান, যেটার একটা ফ্রন্ট ইসকন, সেটার একটা নতুন, একটা ডেঞ্জারাস ফেজ আজকে শুরু হলো। এবং এই সংকট যেটা তৈরি হলো আজকে, এই আজকে যেটা দেখতেছেন এটা আসলে কোনো সংকটই না, এর চেয়ে আরো বড় সংকট এটা আসলে সামনে তৈরি করবে। এবং হিন্দুত্ববাদী যে প্রকল্প এবং ভারতের এক্সপ্যানশনিস্ট যে প্রকল্প, এটা বাংলাদেশের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তৈরি করে রাখছে। আমরা এখনো বুঝতেছি না এটা সামনে আসলে অনেক বড় একটা ক্রাইসিস তৈরি করবে। সো বেসিক্যালি আজকে যেটা হলো, এটা বেসিক্যালি আগামীর যে কনফ্লিক্ট বলেন, সংঘাত বলেন, সেটার একটা স্টার্টিং পয়েন্ট আপনি ধরতে পারেন, যেটা আজকে আমরা দেখলাম। এটা ডাউন দ্য লাইন, আফটার ইয়ার্স, আপনারা বুঝবেন যে এটা আমরা হয়তো বা পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করতে পারবো বা বুঝতে পারবো, এটার ওয়েটটা আমরা হয়তো বা ধরতে পারবো যে এটা আসলে কতটা সিগনিফিকেন্ট একটা ইভেন্ট ছিল। আমি এভাবে জিনিসটা দেখি আজকে যা করছে। আচ্ছা ভাই, উনি এই যে সাইফুল ভাই, যিনি শহীদ হইলেন, আমরা ওনাকে শহীদ বলবো ইনশাল্লাহ। তো এই যে উনি কিন্তু ইসকনের ব্যানের কথা বলছিলেন, ওনার ফেসবুক ওয়ালে উনি ইসকনের ব্যানের কথা বলছিলেন। আপনার কি মনে হয় ইসকনকে যদি আগেই ব্যান করা হইতো, যে কিছুদিন আগেও তো দাবি উঠছিল ইসকনকে ব্যান করা, তাহলে কি এই ব্যাপারটা আসলে ঘটতো? um, হার্ড টু সে অ্যাকচুয়ালি, কারণ ইউজুয়ালি প্রপারলি ব্যান করলে তো পারতো না। বাট এই গভর্নমেন্ট ওইভাবে ব্যান করার পরে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারতো কিনা সেটা একটা প্রশ্ন আছে। কারণ ব্যান করা হলো জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডারের বিষয়, কিন্তু ব্যান তো একটা জিনিস, আমি ব্যান কাগজে কলমে ব্যান করলাম, কিন্তু আমার তো সেটা অন দ্য গ্রাউন্ড ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেটা আসলে করতে পারতো কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। সেটা করার ক্যাপাসিটি ছিল কিনা এটা নিয়ে একটা প্রশ্ন আছে। এটা তো আর গুড উইল আছে কিনা, ইচ্ছা আছে কিনা, এটাও আসলে প্রশ্ন আছে। বাট অবশ্যই এতটুকু বলা যায় যে এই ব্যাপারটা নিয়ে, যেটা আমি দেখলাম একটু আগে ওই যে সমাবেশ হচ্ছে সম্ভবত চট্টগ্রাম নিউ মার্কেটে, সেখান থেকে বলা হচ্ছে যে যদি প্রশাসন যথেষ্ট তার দায়িত্ব পালন করতো, যথেষ্ট না মানে যার যতটুকু তার দায়িত্ব অতটুকু যদি প্রপারলি পালন করতো, এটা হতো না। ইনফ্যাক্ট আমি তো কয়েকজনের সাথে কথা বললাম, চট্টগ্রামে আমার পরিচিত অনেকজনই আছে, তাদের সাথে কথা বললাম, তাদের অনেকেরই, যাদের সাথে কথা বললাম যারা কাছাকাছি ছিল বা শুনছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বা নিজেরা প্রত্যক্ষদর্শী, তাদের বক্তব্য হলো যে প্রশাসনের সামনেই জিনিসটা ঘটছে মোরাললেস, এবং তারা আসলে তেমন কিছু একটা করে নাই। সো ইভেন ব্যান করা তো পরে কথা, তারা যে যতটুকু তাদের করার কথা ছিল, কারণ বাজারে তারা যে গরম দেখাইছে দুদিন আগে, অতটুকু যদি তারা এখানে করতো তাহলে এই ঘটনা তো ঘটতো না আসলে। হুম। আচ্ছা আচ্ছা, ভাই। তাকে যদি আমি ডিরেক্টলি বলি যে আহ, আজকে যে ঘটনাটা হইলো আর কি, সবাই বলতেছে এটার পিছে আসলে ইসকনেরই মানে পুরোপুরি হাত। বাট আমরা যদি চিন্তা করে দেখি যে এখন পর্যন্ত মানে ব্যক্তিগতভাবে আমি এখন পর্যন্ত আসলে সাধারণ যারা হিন্দু তাদেরকে কিন্তু আসলে ওইরকম একটা ট্যাগ লাইন দেওয়া যে অনেক সময় থাকে না যে আমি মুসলিম হয়ে লজ্জিত টাইপ, এরকম ওই যে ট্যাগ লাইন মানুষ অনেকে ফলো করে, ওইরকম কিন্তু আজ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত মানে দেখি নাই। মানে এটাকে কি শুধুমাত্র ইসকন কেন্দ্রিক বলাটা বেটার, নাকি হোল বাংলাদেশের মানে আহ এন্টিটি, আমি বুঝাতে পারছি হয়তো বা, আমি হোল মানে হিন্দুস্টিক এন্টিটিকে কি আসলে বোঝানো যায় কিনা? এটা না, আমার হিন্দুস্টিক মনে এন্টিটি না, হিন্দুইজম এন্টিটি আমি বলবো। সরি, মানে হিন্দুইজম না, এটাকে হিন্দুত্ববাদী এন্টিটি। এটাকে জাস্ট একটা ইসকনের এন্টিটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাট আমরা অনেকটাই দেখতেছি আসলে যে সাপোর্ট মোটামুটি সবাই করতেছে, না হলে
তারা চুপ থাকার চেষ্টা করতেছে যাতে কোনো একটা ঝামেলায় না পড়ে। রাইট, এখানে আসলে কয়েকটা বিষয় আছে। একটা হলো যে আহ, ইসকন একটা অর্গানাইজেশন বা একটা মুভমেন্ট, এটাই আসলে এটার মূল বিষয়টা কিনা, উইচ ইজ ডেফিনেটলি মানে নট দ্য কেস। মানে এখানে এটা বেসিক্যালি হিন্দুত্ববাদী যে মুভমেন্ট আছে, প্লাস হিন্দুত্ববাদী মুভমেন্টের পাশাপাশি ইন্ডিয়ার স্টেট তাদের যে ভূমিকা আছে এবং ইন্ডিয়ার যে এক্সপ্যানশনিস্ট প্রজেক্ট আছে শুধুমাত্র বাংলাদেশে না, পুরো সাবকন্টিনেন্টে, সেটার একটা ভূমিকা আছে। এই দুটো কিন্তু আলাদা। হিন্দুত্ববাদী প্রজেক্ট একটা জিনিস, ইন্ডিয়ার এক্সপ্যানশনিস্ট প্রজেক্ট আরেকটা জিনিস। মানে ইন্ডিয়ান স্টেট এবং হিন্দুত্ববাদী প্রজেক্ট সবসময় একসাথে অ্যালাইন্ড হতে বা থাকে না, যদিও তাদের বড় একটা ওভারল্যাপ আছে। সো এটা আছে যে ইন্ডিয়ান হেজেমনিক যে প্রজেক্ট প্লাস হিন্দুত্ববাদী যে প্রজেক্ট, এটা একটা। এবং হিন্দুত্ববাদী প্রজেক্টের বিভিন্ন ফ্রন্টস এবং বিভিন্ন প্লেয়ার্স আছে, ইসকন জাস্ট ওয়ান অফ দ্যাম। এটা একটা। আরেকটা হলো বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশের হিন্দুরা, তারা এটার মধ্যে ইনভলভ কিনা। এটা আসলে বলাটা আমি বলবো এখনো জেনারেলাইজেশন হবে যে বাংলাদেশের সব হিন্দুরা এই কাজটাকে সমর্থন করে বা এই কাজটা করে। এটা বলাটা উড বি, আই ডোন্ট থিঙ্ক এটা এখনো বলা যায়। বাট এই জিনিসটা আসলে তাদেরকে ক্লিয়ার করতে হবে যে এই কাজটা যেটা হয়েছে, এটাকে তারা কি মনে করে, তারা এটাকে সমর্থন করে কিনা, তারা এটার পক্ষে নাকি এটার বিপক্ষে, এটা ক্লিয়ার করা তাদের দায়িত্ব। এবং এটার ক্ষেত্রে আমরা যেটা দেখি, মুসলিমদের উপর যে ধরনের প্রেশার থাকে, আহ, তাদেরকে আমাদেরকে যেভাবে ভেরিফাই করা হয় ইনফ্যাক্ট, ওরকম কোনো কিছু তো হয়ই না ওনাদের সাইড থেকে আসলে। আমি দেখি নাই, আমি দেখি নাই মানে কেউ বলে নাই এমন না, হতে পারে বলছে, আমি দেখি নাই, আমার নিউজ ফিডে অনেক কিছু আসে না, আমার ইন্টারাকশন ওরকম নাই, সো আমি জানি না। বাট এটা আসলে ওনাদের দিক থেকে ক্লিয়ার করতে হবে। অ্যাজ ফার এজ আই নো, আমি বিভিন্ন সময় দেখছি, অন্য সময়, আজকের ঘটনার পর না, অন্যান্য সময় দেখছি যে অনেকেই ইসকনের সাথে দ্বিমত পোষণ করেন বা এরকম আছে। বাট এটা তাদেরকে ক্লিয়ারলি আসলে কমিউনিকেট করতে হবে। বুঝলাম ভাই। আচ্ছা ভাই, এই যে ঘটনাটা ঘটে গেল, এটা কি শুধুই একটা অঘটন, স্পন্টেনিয়াস একটা ঘটনা জাস্ট ঘটেই গেল, নাকি এটার পিছনে কোনো একটা ব্রডার পার্সপেক্টিভ আছে? না, এটা আসলে স্পন্টেনিয়াস বা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই। এবং ইনফ্যাক্ট এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার, কারণ মিডিয়া এটাই এভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আজকে এরকম চিন্ময় দাসকে আদালতে তোলা হয়েছে, তার সমর্থকদের সাথে পুলিশের একটা সংঘর্ষ ঘটছে, সো এটার ফলে অ্যাক্সিডেন্টলি একজন মানুষ মারা গেছে, হু জাস্ট হ্যাপেন্স টু বি এ মুসলিম। জিনিসটা আসলে এভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হবে, বাট এটা ডেফিনেটলি এরকম না। আপনাদের মনে আছে কিনা, এই বছরের শুরুতেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একটা ঘটনা ঘটছিল, যখন এই যে হিন্দুত্ববাদীরা তারা একটা মিছিল করছিল এবং মিছিলের মধ্যে তারা স্লোগান দিচ্ছিল যে একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর। এটা আপনাদের মনে আছে কিনা আমি ঠিক শিওর না। এটা হলো একটা ঘটনা ছিল যে একটা কাপল ছিল, তারা দুজনই অমুসলিম। হাজবেন্ডটা প্রথমে মুসলিম হয়েছেন, তারপর তার যে ওয়াইফ উনিও মুসলিম হয়েছেন, দুজনেই প্রাপ্তবয়স্ক, খালি প্রাপ্তবয়স্ক না, বেশ ভালো প্রাপ্তবয়স্ক, লাইক মানে 30 আপ এরকম সম্ভবত। কিন্তু ওই হাজবেন্ড যিনি, তাকে অপহরণের মামলা দিয়ে চট্টগ্রাম নিয়ে আসছে এবং তার স্ত্রীকে সম্ভবত কাস্টাডিতে নেওয়া হয়েছিল এবং চট্টগ্রাম আদালতে তোলা হয়েছিল। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে লিগেলি তো তারা আসলে ছাড়া পেয়ে যান, যেহেতু প্রাপ্তবয়স্ক অ্যান্ড মানে এখানে আর কোনো ইস্যু নাই, তারা লিগেলি স্বেচ্ছায় এই করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। দেশের যে প্রচলিত আইন সেখানে এটা কোনো প্রবলেম নাই। কিন্তু আদালত জামিন দেয় নাই। এবং আদালত প্রাঙ্গণে এই যে হিন্দুত্ববাদী লোকজন তারা আসছিল এবং তারা তখন স্লোগান দিছিল, এটার ভিডিও তখন বেশ মোটামুটি সেমি ভাইরাল হয়েছিল বলা যায়। এবং তারা স্লোগান ছিল যে প্রথমে তারা বলতেছিল যে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। কিন্তু এরপরে তারা স্লোগান চেঞ্জ করে বলছিল যে একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর। এবং এটা আসলে বাস্তবতা। তারা ইনিশিয়ালি মুসলিম শব্দটা তো বলতে পারবে না, তাই কিছু অল্টারনেটিভ শব্দ ইউজ করবে, যেমন শিবির অথবা উগ্রবাদী অথবা মৌলবাদী অথবা জঙ্গি। বাট এগুলো আলটিমেটলি অর্থ হলো মুসলিম। যখন তাদের শক্তি যথেষ্ট পরিমাণে বাড়বে, যখন তাদের সাহস যথেষ্ট পরিমাণে বাড়বে, তখন তারা সরাসরি ওই শিবির আর বলবে না, তখন জঙ্গি আর বলবে না, তখন মুসলিমই বলবে ডিরেক্টলি। এবং এক্স্যাক্টলি এটাই আজকে ঘটছে কিন্তু ওই আদালত প্রাঙ্গণেই, যখন তারা বলছে একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর, তার কয়েক মাস পরেই ওই আদালত প্রাঙ্গণেই কিন্তু একজন মুসলিমকে দিনের বেলা খোলা রাস্তায় সবার সামনে মেরে ফেলা হয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয় দেখেন, সেটা হলো যিনি মারা গেছেন সাইফুল ভাই, উনি কিন্তু ন মুসলিমদের নিয়ে কেস করতেন। উনি ন মুসলিম যারা হতো, তাদের যে হয়রানিগুলো হতো তাদেরকে নিয়ে কিন্তু উনি কেস করতো। সো এখানে আসলে এটা আপনি বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো সুযোগ নেই, এখানে একটা ক্লিয়ার এসকালেশন আছে, ক্লিয়ার একটা প্যাটার্ন আছে। এরপর দেখেন এই মাসের শুরুতেই, এই নভেম্বরের শুরুতেই সম্ভবত 5-6 তারিখের দিকে চট্টগ্রামে হাজারীগলি যেটা, সেখানে ঘটনা ঘটছে। আপনারা জানেন যে ওইখানে ওই
ব্যাপক ভ্যান্ডালিজম তারা করছে এবং তারপর পুলিশের উপরে অ্যাসিড মারছে, এটসেট্রা এটসেট্রা। এই যে চিন্ময় দাস, যে সে কিন্তু কর্মসূচি ঘোষণা করছিল, যেই কারণে তাকে বাধ্য হয়ে গভর্নমেন্ট ধরছে। কারণ এই গভর্নমেন্ট তো মানে এগুলা এড়াই যাওয়ার চেষ্টা করতেছিল, মানে কনফ্লিক্ট বা এই ধরনের কোনো কিছু এড়াই যাওয়ার চেষ্টা করছিল, বাট তারা বাধ্য হয়ে সিটিজেনের কেসে তাকে ধরছে। এটা কারণ আছে দেখে তো ধরছে, অন্য কোনো এই তো নাই। পাশাপাশি দেখেন যে চিন্ময়কে গ্রেফতার করার পর ভারত সরকার সরাসরি একটা বার্তা দিছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সে বলছে যে সীমান্তে অবরোধ করবে। আমেরিকা থেকে ইসকনের মূল যে বডি, তারা টুইট করছে, এই যে একটু আগে তাহমিদ ভাই বলতেছিলেন, এবং সেখানে তারা বলছে যে ওয়ান অফ দ্য টপ লিডার্স অফ ইসকন ইন বাংলাদেশ। তারা কিন্তু আর এটা বলে নেই আমাদের দেশে যে এখন বলতেছে যে সে ইসকনের লোক না, সে আসলে তাকে বহিষ্কার করা হয়েছে, ওইখান থেকে কিন্তু বলতেছে যে ওয়ান অফ দ্য টপ লিডার্স এই অফ ইসকন ইন বাংলাদেশ। কাজেই আম, এখানে আপনি এটা বিচ্ছিন্নভাবে বলার কোনো সুযোগই নেই। এটা ডিরেক্টলি এগেইন বাংলাদেশে যে হিন্দুত্ববাদী প্রকল্প চলমান, সেটার অংশ হিসেবে এই ঘটনাটা ঘটছে। এবং ইসকন নর্মালি তারা আসলে হিন্দুত্ব মুভমেন্টের অংশ না, নর্মালি না। এরা মূলত এদের সম্পর্কে, এদের শুরুটা ওয়েস্টে, এটা বেসিক্যালি একটা কাল্ট লাইক মুভমেন্ট। এবং এটা সম্পর্কে যে এদের বিরুদ্ধে যে আপত্তিগুলো আছে, এদের বিরুদ্ধে যে ক্রিটিসিজম আছে, কন্ট্রোভার্সি আছে, কমপ্লেইন্টস আছে, সেগুলো মূলত কি নিয়ে? ফিনান্সিয়াল অনিয়ম নিয়ে, চাইল্ড অ্যাবিউস নিয়ে, আহ, এবং ইন্টেলিজেন্সের সাথে তাদের সম্পর্ক আছে, এই ধরনের ক্লেম আছে, স্পেসিফিক্যালি আমেরিকান ইন্টেলিজেন্স এবং জায়নিস্ট ইন্টেলিজেন্সের কথা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি বাংলাদেশের ক্ষেত্রে, এবং ইনফ্যাক্ট ইন্ডিয়াতেও আপনি দেখবেন যে ইসকনের সাথে, ইন্ডিয়াতে ইসকনের সাথে অন্যান্য যারা হার্ডলাইন হিন্দুত্ব পলিটিক্স করে, মনে করেন আরএসএস ঘরানার যে দলগুলো, তাদের কিন্তু সংঘাত আছে, দ্বন্দ্ব আছে আদর্শের। কিন্তু বাংলাদেশে আমি বলবো এটা ক্লিয়ারলি ইন্ডিয়ার একটা সফট পাওয়ার অর মেবি হার্ড পাওয়ারও এটার ফ্রন্ট হিসেবে কাজ করতেছে, এবং এটা বাংলাদেশে ডিরেক্টলি হিন্দুত্ববাদী প্রজেক্টের সাথে জড়িত। কাজে এটাকে আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নাই। আমি বলবো যে দিস উড বি একটা হিস্টোরিক্যাল মিস্টেক, আমরা যদি এটাকে জাস্ট একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি। আচ্ছা ভাই, তাহলে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে বর্তমানে তো দেখতেছি যে খুনের বদলাতে অনেকেই রাস্তায় মানুষ মাঠে নামতেছে। তো এটা পরবর্তীতে কোন দিকে যাইতে পারে, বা এখানে আসলে আমাদের করণীয় কি হইতে পারে? হ্যাঁ, এটা আসলে, এটা ঘটনা আসলে যে কোনো দিকে যেতে পারে। মানুষের মধ্যে ক্ষোভ আছে, তাদের রাগ আছে, এবং এটার গ্রাউন্ডও আছে, এটা ভ্যালিড গ্রাউন্ড আছে, এটা জাস্টিফাইড গ্রাউন্ড আছে। আপনি যদি দেখেন এখনো পর্যন্ত গভর্নমেন্ট, প্রশাসন, মিডিয়া, তথাকথিত সুশীল সমাজের রোল, এগুলো সবই আসলে মুসলিমদের প্রতি মোরাললেস নেগেটিভ। প্রপারলি শোক, নিন্দা, এগুলোও আসলে খুব একটা মানুষ জানাইছে এমন না। প্রবাবলি প্রধান উপদেষ্টা হয়তো বা কিছুক্ষণ আগে জানাইছেন, একটু আগে দেখলাম। বাট ওভারঅল দেখেন, মুসলিমদের এই ফিলিংটা হওয়ার মানে এটা হবেই যে তারা আসলে লেফট অ্যালোন ইন এ সেন্স। এবং এইসব কারণে এটা জাস্টিফাইড যে ক্ষোভ, এটার প্রকাশ আসলে বিভিন্নভাবে ঘটতে পারে। সো এই কারণে এখানে দাঙ্গার একটা রিয়েল থ্রেট আছে, কিন্তু এটা আসলে যে কোনো ভাবে অ্যাভয়েড করতে হবে। কারণটা হলো, এক নাম্বার হলো যে দাঙ্গা হলো একটা মিনিংলেস ভায়োলেন্স উইচ অ্যাচিভস নাথিং। এটা এমন এক ধরনের ভায়োলেন্স যেটা থেকে আসলে কোনো কিছু অ্যাচিভ হয় না, বাট ইট ব্রিংস অ্যাবাউট মেনি নেগেটিভ আউটকামস। সো এটা একটা প্রবলেম। দুই নম্বর প্রবলেম হলো যে এই ধরনের কিছু হলে বহির্বিশ্বে একটা প্রচারণা চলবে, আম, যেটা অ্যাগেন বাংলাদেশের সিচুয়েশনটা আরো বেশি খারাপ দিকে নিয়ে যাবে। এবং এই যে প্রচারণাগুলো চলতেছে, এটা কাউন্টার করার ক্যাপাসিটি আমরা এই গভর্নমেন্টের মধ্যে দেখতেছি না। আমি ইভেন, আপনি এখনো যদি গুগল করেন চিন্ময়ের নাম দিয়ে বা ইভেন ইসকনের নাম দিয়ে, আপনি দেখবেন অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো নিউজ আসতেছে, টুইটারে ভরে গেছে, হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে ইন্ডিয়ান অনেক মিডিয়া নিউজ করে যাচ্ছে, ফ্লাডেড বেসিক্যালি গুগলের ফার্স্ট পেজ। তো এগুলো এবং এটা শুরু থেকেই হচ্ছে বাংলাদেশে, এই যে কাল্পনিক মাইনরিটির উপর কাল্পনিক যে অ্যাটাক, এইটার গল্প, এটার গল্প দিয়ে কিন্তু তারা পুরো ইন্টারনেট ফ্লাড করে দিছে। তো এগুলো কাউন্টার করার জন্য প্রপার কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখি নাই আমাদের। এই গভর্নমেন্টের মধ্যে যারা আছেন, প্রেস সচিব, উনি তো প্রথম আলো সিম্পিং করতে ব্যস্ত কেউ কেউ। আর অন্যদিকেও আমরা মানে তথ্য মন্ত্রণালয় বা যে কোনো জায়গা থেকে গভর্নমেন্টের কাছ থেকে যে এই বিষয়গুলো কাউন্টার করা উচিত ছিল, এটাতে কমপ্লিট ইনকম্পিটেন্স আমরা দেখতেছি, এরকম কোনো উদ্যোগ তারা নেয় নাই। সো এই জিনিসটা হবে মানে ওদের দিক থেকে তারা এটা ব্যাপকভাবে ইউজ করবে তো, এবং সেটা কাউন্টার করার মতো ক্যাপাসিটি আমাদের দেশের গভর্নমেন্টের নাই ক্লিয়ারলি। দুই নম্বর, তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন এরকম যখন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে, যদি হয় আর কি, আল্লাহ না করেন,
যদি এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়, তখন অবভিয়াসলি দাঙ্গা কিন্তু আপনি চলতে দিতে পারেন না, এটা কেউই দেখতে চায় না। অবভিয়াসলি এটা হলো একটা কেওটিক সিচুয়েশন উইচ নিডস টু বি কন্ট্রোলড, উইচ নিডস টু বি কন্টেইন। তো এটা যখন কন্টেইন করতে হবে, সেইটা কন্টেইন করতে হয় শক্তির মাধ্যমে। এই শক্তিটা কার আছে এখন? তো আপনি যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, এই জিনিসটা থামানোর জন্য হলেও অন্য কোনো শক্তি তখন পাওয়ার টেক ওভার করার একটা গ্রাউন্ড পাবে, রাইট? সো এই ব্যাপারটাও আছে। এবং অ্যাট দ্য মোমেন্ট যদিও এই গভর্নমেন্ট অত্যন্ত আনাড়িভাবে জিনিসপত্রগুলো ডিল করতেছে, বাট স্টিল আই উড সে, যে কথাটা আমি আগেও বলছিলাম, আমি অগাস্টে এটা বলছিলাম, তখন কথাটা একরকম লাগছিল, এখন কথাটা আরেক রকম লাগবে, বাট স্টিল আই উড সে দ্য সেম থিং, যে এরা এখনো আমাদের লিস্ট ওয়ার্স্ট চয়েস। এরা সবচেয়ে কম খারাপ চয়েস এখনো পর্যন্ত দেশের মানুষের জন্য। আর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, সেটা হলো যে আল্লাহ না করেন যদি এরকম দাঙ্গা লাগে, তাহলে বাংলাদেশের মুসলিমরা আর একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো। আপনি নাম্বার দেখতেছেন, নাম্বার নিয়ে অনেক গর্ব করতেছেন, বাট ইউ আর এট এ ক্লিয়ার ডিসঅ্যাডভান্টেজ। রাষ্ট্র, প্রশাসন, মিডিয়া, সুশীল, এরা কেউ আপনার পক্ষে থাকবে না কিন্তু। এরা সবাই আহ ঈদের হিন্দুত্ববাদীদের পক্ষে দালালি করবে, অর তারা আমেরিকা মাইন্ড করবে বা আমেরিকাকে খারাপ বলবে। এই চিন্তা করতে গিয়ে যেটা করণীয় সেটা করতে পারবে না। জাস্ট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জায়গা থেকে যা যা করণীয়, এটাও আসলে তারা করতে পারবে কিনা, এটা হাইলি ডাউটফুল। সো এই কারণে আসলে আম, এই সব কিছু মিলায় এটা যে কোনো মূল্যে আসলে অ্যাভয়েড করতে হবে। ভাই, আপনি টুইটারের ব্যাপারে যেটা বলছিলেন যে পুরো ইন্ডিয়ার টুইটার ফ্লাডেড হয়ে গেছে এই বাংলাদেশের ইসকনের এই সদস্যের বা ইসকনের প্রধানের গ্রেফতারের জন্য। এখন ওদের এই টুইটার মিডিয়ার জন্য ওদের মেজরিটি যারা মানে হিন্দুরা, ওদের অবভিয়াসলি তারা উস্কাই দিতেছে, মানে ফুললি ইনফ্লুয়েন্স করে ওদের উস্কাই দিতেছে বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে। তো এইটা আলটিমেটলি খুব বাজে কনসিকুয়েন্স আনতে পারে কিনা, স্পেশালি ইন্ডিয়ান যে অপারেশন বাংলাদেশের প্রতি তারা যেটা করতে চায়, এটা আলটিমেটলি হইতে পারে কিনা এই ব্যাপারে ইমরান ভাই, সেটা আমি খালি একটা জিনিস যোগ করবো যে ইভেন মানে মানে কি বলবো যে যাকে মারা হয়েছে, যে ভাইকে শহীদ করা হয়েছে, তাকে হিন্দু বলে চালাই দিয়ে আসলে ইয়া করা হইতেছে যে তাকে, সে নাকি হিন্দু ছিল, তাকে মারা হয়েছে। এইটাও চালানো হয়েছে এক্সে এখন পর্যন্ত। ইউজ করা হইতেছে, হ্যাঁ, হিন্দুগুলো। হ্যাঁ, এই হিন্দুত্ববাদের মানে হিন্দুত্ব ফলোয়ারদের ট্যাকটিক গুলা অনেকটা জায়নিস্টদের মতো। জায়নিস্টরা যেরকম একদম ব্লেটেন্ট মিথ্যাচার করে কোনো লজ্জা শরম ছাড়া, এরাও সেরকম করে, বাট জায়নিস্টদেরটা একটু সফিস্টিকেটেড, এদেরটা আরো অনেক বেশি কম সফিস্টিকেটেড আর কি, অনেক বেশি ইন ইউর ফেস টাইপের। বাট প্রথম কোয়েশ্চেন যেটা, সেটা একটু ক্লিয়ার না, কিসের হুমকি আছে বলে ভাই মনে করতেছেন? মানে আপনার কোয়েশ্চেনটা কোন হুমকি নিয়ে বা কোন আশঙ্কা নিয়ে? ইন্ডিয়ান হেজেমনি, বাংলাদেশের উপর আধিপত্যবাদ কায়েম করে নিয়ে যে হুমকিটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর, তো এইটা নিয়ে বাংলাদেশের মেজরিটির উপর কোনো হুমকি হতে পারে কিনা। কারণ ওদের হিন্দুরা অলরেডি ইনফ্লুয়েন্স হয়ে গেছে অনেকাংশে, আরো হইতেছে রিসেন্টলি। ইভেনচুয়ালি হ্যাঁ, বাট নট রাইট নাও। আমার মত হলো এটা ইভেনচুয়ালি তো এটা হবে, কারণ মানে তাদের ঘোষিত একটা মত হলো যে তারা মানে তাদের ঘোষিত অবস্থান, হিন্দুত্ব মুভমেন্টের ঘোষিত অবস্থান হলো তারা বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টের বিশাল একটা অংশ নিয়ে তারা তাদের আখান ভারত তৈরি করবে। এটা তাদের ঘোষিত অবস্থান। বাংলাদেশে তাদের সাথে যুক্ত যে মানুষরা আছে, আপনারা নাম জানেন, ফর এক্সাম্পল অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, তাদের বক্তব্য আছে যে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়, তারা চায় বাংলাদেশ অখণ্ড ভারতের অংশ হোক। So, এগুলো তো ঘোষিত কথা। এখন আরএসএস একটা মুভমেন্ট যেটা অলমোস্ট 100 বছর ধরে কাজ করতেছে, তাদের লক্ষ লক্ষ সদস্য, তাদের হাজার হাজার শাখা, তাদের হিউজ নেটওয়ার্ক, তারা 10 বছর ধরে পাওয়ারে, তারা সামনে আরবার পাওয়ারও থাকবে। বা তারা যদি বিরোধী দলেও যায় একসময় না বা একসময় না একসময় তারা ফেরত আসবে। আরএসএস এর যিনি প্রধান মোহন ভাগবত, উনি বলছেন যে এখনকার যে প্রজন্ম তারা বৃদ্ধ হওয়ার আগে অখণ্ড ভারত দেখে যাবে। আমরা যদি গাড়ি আস্তে আস্তে চালাই তাহলে 2040-45 সালের মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হবে। আর যদি জোরে চালাই তাহলে 2035-এর মধ্যে প্রতিষ্ঠা হবে। এগুলো তাদের ঘোষিত কথা। তাদের ইন্ডিয়ান সংসদ ভবনের সামনে সম্ভবত তারা একটা মিউরাল তৈরি করছে, যেখানে তারা অখণ্ড ভারতের, তারা যেটা অখণ্ড ভারত মনে করে সেটার মানচিত্র দিয়ে রাখছে। এই সব কিছু তো তারা ওপেনলি বলতেছে। এখন তারা এটা, তারা যেটা যে জায়গায় তারা বলে যে হ্যাঁ এটা তারা মনে করে শান্তিপূর্ণভাবে হবে, এটা তারা মনে করে শান্তিপূর্ণভাবে হবে, আর তারা বলে এটা শান্তিপূর্ণভাবে হবে। এখন এটা তো মানে তুমি আনলাইকলি একটা ব্যাপার। তো এনিওয়ে, এটা যদি কারো ঘোষিত বক্তব্য হয়, এবং অ্যাজ এ স্টেট ইন্ডিয়ার তো লং হিস্ট্রি আছে এইখানকার অন্যান্য দেশগুলোর ইন্টারনাল ম্যাটারে মেডল করার, এবং এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র অর্কেস্ট্রেট করার, তাদের নিজেদের কন্ট্রোল বজায় রাখার জন্য। আমাদের দেশের ক্ষেত্রে আমরা এটা দেখছি, হাসিনার ক্ষেত্রে ফর এক্সাম্পল। সো অবশ্যই ডাউন দ্য লাইন
এটা একটা বড় থ্রেট, কারণ তারা ঘোষণা দিয়ে এই কাজগুলো করতেছে। তো ডেফিনেটলি এটা একটা বড় থ্রেট, বাট এটা নট এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি মনে করি না যে এখনই মনে করেন এই ঘটনাকে ধরে বা চিন্ময়ের ঘটনাকে ধরে তারা এখানে কিছু একটা করে ফেলবে, এই মুহূর্তেই তারা বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করবে ফর এক্সাম্পল। আমি বলবো যে না, এই ধরনের এসকেলেশন তারা এখন করবে না, দে আর মাচ মোর স্মার্টার দ্যান দ্যাট। বাট এটা ইভেনচুয়ালি একটা বড় থ্রেট, এই জন্যই আমি বলতেছি এটা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন যে আমরা নর্মাল হিন্দুদের মধ্যে আর এই যে হিন্দুত্ববাদী এদের মধ্যে আসলে ডিফারেন্সিয়েট কেমনে করবো? কারণ নর্মাল হিন্দুরা আমরা দেখছি অনেক ভালো আছে, যেমন আই উড সে ফর রেফারেন্স সুরঞ্জন বালির কথা, যিনি সাইদের বিরুদ্ধে সাক্ষী সুখরঞ্জন দেন বালী, নাই। হ্যাঁ। হ্যাঁ, উনি কিন্তু সাইদের বিরুদ্ধে সাক্ষী না দেন, সাইদি আহ, সাহেব উনার বিরুদ্ধে সাক্ষী দিতে না গিয়ে উনি কিন্তু গুম পর্যন্ত গ্রহণ করে নিয়েছেন। তো এমন একজন ভালো হিন্দু, আর এদিকে হইতেছে হিন্দুত্ববাদী যে যারা বাংলাদেশের পুরো ধ্বংস চায়, অখণ্ড ভারত চায়, তার মানে তো বাংলাদেশের সোভারেন্টির এটা ধ্বংস চায়। এই দুইটার মধ্যে আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করব? ডিফারেন্সিয়েট করা ওই জায়গাটাতেই যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে সব হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের সবাইকে হিন্দুত্ববাদী হিসেবে ট্রিট না করা। যে হিন্দুত্ববাদী পজিশন নিচ্ছে এবং ওই কাজগুলো মোগুলো করতেছে তাকে আপনি হিন্দুত্ববাদী ধরবেন, এটা জেনারেলাইজ না করা। তবে এটা মাথায় রাখা উচিত যে এই ধরনের মুভমেন্ট গুলো কিন্তু পপুলার হয়ে ওঠে। হিস্টোরিক্যালি এটার অনেক এক্সাম্পল আছে যে এই ধরনের মুভমেন্ট গুলো পপুলার হয়ে ওঠে। এটার অর্থ হলো যে হ্যাঁ, সব হিন্দু ডেফিনেটলি দে আর নট হিন্দুত্ববাদী, তারা ডেফিনেটলি সবাই আম, হয়তো বা এই সব কাজগুলোকে সাপোর্ট করেন না, কিন্তু সাপোর্টগুলো কিন্তু বাড়তে পারে। এটা একটা রিয়েল পসিবিলিটি। বাড়তে পারে মানে এটা না যে সবাই তাদের সাপোর্টার হয়ে যাবে বা তাদের সাথে লোকজন হয়ে যাবে, বাট একটা সিগনিফিকেন্ট অংশ হবে। সো ফর এক্সাম্পল, একটা সহজভাবে বোঝেন, সেটা হলো যে নরেন্দ্র মোদী গুজরাটের ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল এটা প্রমাণিত, রাইট? ইন্টারন্যাশনালি এটা প্রমাণিত, রেকগনাইজ, এটার জন্য তার ট্রাভেল ব্যান এটসেট্রা ছিল ইউএস এর ক্ষেত্রে ফর এক্সাম্পল। এরপরও কিন্তু পরপর দুটো টার্মে সে ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার হিসেবে আছে এবং তার বেশ ভালো পপুলারিটি আছে। সো অর্থাৎ গুজরাটে যে কাজকর্মগুলো হয়েছে, আহ, যে বেসিক্যালি প্রোগ্রাম হয়েছে, এটার পরও ইনাফ হিন্দুস ডিমড যে হ্যাঁ, দিস পার্সন ইজ নট এ প্রবলেম, রাদার হি ইজ গোনা বি গুড ফর আস, রাইট? এটা একটা রিয়ালিটি। আবারও বলছে, এটা মানে এটা না, আই এগ্রি যে সব হিন্দু দে আর নট, তারা সবাই হিন্দুত্বের অংশ না, এবং আমি শিওর যে তারা সবাই এই ধরনের কার্যক্রম সাপোর্ট করে না। বাট এগেন, এই ধরনের মেজরিটেরিয়ান মুভমেন্ট বা এই ধরনের মানে এই ধরনের মুভমেন্টগুলো আলটিমেটলি সাধারণদের মধ্যে অনেক সময় পপুলার হয়ে উঠে। তো এগেন এটা হলো যে আসলে তাদের ইন্টারনাল একটা ইস্যু, যে মানে ইন্টারনালি হাউ আর দে গোনা ডিল উইথ ইট। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে তারা একভাবে ডিল করবে, ইন্ডিয়াতে তারা মেজরিটি, আর এইখানে তাদের আরেকভাবে ডিল করতে হবে, বাট এটা তাদের করতে হবে। এখনো পর্যন্ত আনফরচুনেটলি আমরা কিন্তু এরকম কোনো ডিল করার কিছু দেখি নাই। আপনারা দেখলে আমাকে জানেন, আই মাইট বি রং, বাট আমার দেখায় পর্যন্ত আমি এখনো দেখি নাই যে তাদের ইন্টারনালি তাদের ভেতর থেকে কোনো আম, কোনো পার্টিকুলার প্ল্যাটফর্ম বা কোনো জায়গা থেকে তারা এই বিষয়গুলো নিন্দা জানাইছেন, রাইট? আমাদের ক্ষেত্রে তো উল্টাটা আছে, আমাদের ক্ষেত্রে কোনো দোষ না হলেও পাছে লোকে কিছু বলে এটা চিন্তা করে আমরা নিন্দা জানাতে ব্যস্ত হয়ে যাই, আমরা অ্যাপোলজেটিক হয়ে যাই, কৈফিয়ত দিতে দিতে মুখে ফেনা চলে আসে। তাদের ক্ষেত্রে উল্টা দিকের এক্সট্রিমটা হয়েছে দেখা যাচ্ছে। সো এখনো পর্যন্ত আমি কাউকে দেখি নাই যে তারা ওইভাবে এটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে। এটা তাদেরকে নিতে হবে, তাদেরকে স্ট্যান্সটা নিতে হবে যে আম, তারা আসলে এটা চান কিনা বা তারা এটার সাথে একমত কিনা, তারা কোথায় মত পার্থক্য আছে, কোন জায়গায় তারা ডিফার করেন, কেন ডিফার করেন, এটসেট্রা। দে হ্যাভ টু মেক দিস ক্লিয়ার। হ্যাঁ, আহ, এখানে একটু একাডেমিক আলোচনাও আমার আছে যেহেতু একটা জিনিস করি আসিফ ভাইয়ের সাথে, সেটা হলো যে আম, আহ, কিছুদিন আগেই আমি দেশভক্তের অনেক একটা ভিডিও দেখতেছিলাম। তো দেশভক্ত আসলে মূলত একটা ইন্ডিয়ান চ্যানেল, এটা তো সবাই জানা। তো চ্যানেলে মূলত দেখাইতেছিল যে আসলে মোদির বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে যে মিস্টেকিং গুলা এবং বাজেটের যে ঘাটতি গুলা। তো সেখানে একটা আমি ভিডিও দেখতেছিলাম, যে কয়েকটা মানুষের ভিডিও দেখতেছিলাম, যে একজন মহিলা বলতেছিল যে মোদিজির হয়ে যদি কোনো একটা গরুও দাঁড়ায় তাহলে আমরা মানে রাহুলকেও তারা ছেড়ে দিবে, মানে এমন একটা অবস্থা। দেন একজনের বাড়ি লাইক হ্যাঁ ইয়াতেই নাই, যে তার বাড়িতে মোদিজির শাসনে এসে তার বাড়িতে আসলে কারেন্ট মানে এখন পর্যন্ত ঢুকে নাই, যদিও তাকে বলা হয়েছে যে ভাই আমাদের এখানে তাদের কারেন্ট ঢুকবে, সুয়েজে লাইন হবে, বাট তা এটা হয় নাই। এতে সে আক্ষেপ করে যে হ্যাঁ আসলে মোদি জি আমাদেরকে যেটা বলছে সেটা আসলে হয় নাই। ইভেন দেন তাও সে মোদিজির সাপোর্টে। সো
এটা যে আস্তে আস্তে ইনফ্লুয়েন্সিয়াল না, মানে আসিফ ভাই যেটা বললো যে আস্তে আস্তে ইনফ্লুয়েন্সিয়াল হইতে পারে সাধারণ জনগণের মধ্যে, ব্যাপারটা কিন্তু আসলে আস্তে আস্তে হচ্ছে। সো না, ডেফিনেটলি এটাও একটা। ইন্ডিয়াতে এটা ইনফ্লুয়েন্সিয়াল না, এটা বলার কোনো সুযোগই নেই। ইন্ডিয়াতে এটা এক্সট্রিমলি ইনফ্লুয়েন্সিয়াল এবং ইন্ডিয়াতে এটা এক্সট্রিমলি পপুলার। ইন্ডিয়ার সেই ঘটনা কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশে কিন্তু আসতেছে। কারণ এটাই আমরা আজকে এটাই যেটা হইছে, মানে ভাই যেটা বললেন আজকে যেটা হয়েছে, আগামী আমরা কিন্তু 5 বছর আগেও কিন্তু কখনো ভাবি নাই যে এরকম কিছু একটা হবে বাংলাদেশে, যে দিনে দুপুরে এরকম ভাবে মার্ডার হবে। রাইট। আমরা কে আসলে ভাবছি যে দিনে দুপুরে বাংলাদেশের চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়া হবে একটা একটা মুসলিম ধর ধরে ধরে জবাই কর, এবং তারপর উইদিন এ স্প্যান অফ ফিউ মান্থস না, এটা আসলে বাস্তবে এই হয়ে যাবে। সো ইভেন ইভেন আচ্ছা ভাই, ওই ইভেন যে কিন্তু আমরা এটাও আপনি বলতে যে পারি, জয় শ্রীরাম বলে বাংলাদেশে স্লোগান উঠবে, জয় শ্রীরাম বলে স্লোগান উঠবে, ইভেন ইন বুয়েট। ইভেন বুয়েট, রাইট, এক্স্যাক্টলি। সো ইন্ডিয়াতে আসলে এটা এক্সট্রিমলি পপুলার, এটা এক্সট্রিমলি পাওয়ারফুল একটা মুভমেন্ট। এবং আপনি দেখেন, এটা আমার কথা না, অনেক সেকুলার লোকজনেরই কথা, যে বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে তাদের ইন্ডিয়া লিনিং একটা ব্যাপার আছে। মানে অনেকে এটা এভাবে বলেন যে দে সিম টু বি মোর লয়াল টুয়ার্ডস ইন্ডিয়া দেন টু দ্য স্টেট অফ বাংলাদেশ, রাইট? সো অ্যাগেন, এটা আমি ওভাবে যাচাই করার সুযোগ পাই নাই, চেষ্টাও করি নাই, বাট এই কথা তো অনেকেই বলেন। সো এই এই বিষয়টা যখন যত সিভিয়ার হইতে থাকবে, এবং এটা হইতে থাকবে আসলে সামনে, এটা এগেন তাদের একটা দায়িত্ব এই বিষয়টা ক্লারিফাই করা। ভাই, আপনার একটা জিনিস আমি কারেক্ট করতে চাই যে আপনি বলছেন যে সবাই উম, এখনো আপনি দেখেন নাই, বাট আমি দেখছি আজকের ঘটনায় না, বাট এর আগে ওই যে গোবিন্দ প্রামাণিকের যে অর্গানাইজেশনটা, উনি এর আগেও যদিও অখণ্ড ভারত নিয়ে কথা বলছেন, বাট উনি কিন্তু ওপেনলি ইসকনের সাথে, যে ইসকনকে নিন্দা জানাইছেন ও ইসকনের অনেক কাজে, প্লাস ইসকনের অনেক কাজে উনি যে তাদের যে তাত্ত্বিক যে ডিফারেন্সটা, মানে স্পিরিচুয়াল যে ডিফারেন্সটা, ওইটা নিয়েও ওনার কয়েকটা সেমিনার আছে। তো মেবি কি মানুষ কম, বাট কিছু মানুষ বলতেছে হয়তো এটা সামনে বাড়তে পারে, আর যদি না বাড়ে তাহলে তো এটা তাদের জন্যই ক্ষতি, কারণ ইসকনের মতো যদি যে এমন হিন্দুত্ববাদী অর্গানাইজেশন ফেম পায়, তাইলে এটা কোনো ধর্মেরই আসলে যে রেডিকালিজম আলাদাভাবে যদি একটা স্ফিয়ার গঠন করে ফেলে, তাহলে এটা ধ্বংস করে দেওয়ার একটা, মানে ওই রিলিজিয়নটাকে ডিফেম করে দেওয়ার মতো একটা টেন্ডেন্সি নিয়ে ক্রিয়েট হয়। গোবিন্দ পাণিকের কথা আমার মনে ছিল অ্যাকচুয়ালি, বাট গোবিন্দ পাণিককে আমি আনি নাই, কারণ গোবিন্দ পাণিক অ্যাকচুয়ালি হিন্দুত্ব পলিটিক্সের একটা মুখপাত্র বাংলাদেশে। গোবিন্দ প্রামাণিক কিন্তু একদম ঘোষণা দিয়ে উনি বলেন, ওনার কিন্তু মানে ভিডিও আছে কিন্তু, আম, বিভিন্ন ভিডিও আছে তার, অ্যাকচুয়ালি একাধিক ভিডিও আছে যেখানে উনি বলছেন যে হ্যাঁ আমরা অখণ্ড ভারত চাই, আমরা চাই বাংলাদেশ অখণ্ড ভারতের অংশ হবে। সো হি ইজ অ্যাকচুয়ালি একটা হিন্দুত্ব পলিটিশিয়ান ডিরেক্টলি। এখন উনি যখন ইসকনের সমালোচনা করতেছেন, উনি কোন জায়গা থেকে করতেছেন? কারণ আমাদের আলোচনাটা কি নিয়ে হচ্ছিল, যে সাধারণ হিন্দুরা কি এই হিন্দুত্ব প্রজেক্টটাকে সমর্থন করে কিনা। এখন আমি বলছিলাম যে সাধারণ হিন্দুদের পক্ষ থেকে আমি এখনো কোনো কোনো প্ল্যাটফর্মের জায়গা থেকে, ব্যক্তিগত পর্যায়ে অবশ্যই ডেফিনেটলি থাকতেই পারে, আমি আশা করি, আমি নিশ্চিতভাবে জানি আছে, কিন্তু ওইভাবে কোনো সমন্বিত কোনো প্ল্যাটফর্ম থেকে বা কোনো অ্যাকচুয়াল কোনো অর্গানাইজ কোনো ভাবে তারা এটার বিরুদ্ধে বলছেন কিনা আমার জানা নাই। এখন গোবিন্দ প্রামাণিক বললেও সেটা তো সাধারণ হিন্দুদের পক্ষে থেকে না, গোবিন্দ প্রামাণিক বলছেন অ্যাজ অ্যানাদার পার্ট অফ একটা হিন্দুত্ব মুভমেন্ট, রাইট? এবং তার আপত্তিটা ওই জায়গায়, যেটা আমি বলতেছিলাম, যে ইন্ডিয়াতে কিন্তু আরএসএস ঘরানার যে দলগুলো আছে, আরএসএস বলেন, হিন্দু মহাসভা বলেন, শিবসেনা বলেন, বা এই টাইপের যে মুভমেন্টগুলো আছে, তারা কিন্তু ইসকনকে একটা ডিভিয়েন্ট সেক্ট মনে করে। ঠিক আছে, আমাদের মধ্যে যেমন আমরা মনে করি যে দেয়ার আর ডিফারেন্ট ডিভিয়েন্ট সেক্টস, তারা মনে করে এটা একটা ডিভিয়েন্ট সেক্ট। থিওলজিক্যালি তারা বিভিন্ন জায়গায় এদের সাথে মত পার্থক্য করে, হুকুম আহকাম এবং ইবাদতের ধরন, এরকম নানা বিষয় নিয়ে তারা মত পার্থক্য করে। এই জায়গায় তো অবশ্যই আমি একটু আগে বললাম যে তারা ইন্ডিয়াতেও বা ওয়ার্ল্ডেও তারা অ্যাকচুয়ালি হিন্দুত্বের অংশ না। কিন্তু বাংলাদেশের মধ্যে পার্টিকুলারলি এটা একটা ইউনিক কেস বলা যেতে পারে, যে এইখানে তারা একটা মানে খুব ইন্টারেস্টিং রোল প্লে করতেছে আর কি। সো এই জন্য রবীন্দ্র কথাটা আমার মাথায় থাকা সত্ত্বেও আমি এই জন্য বলি নাই, কারণ এটা হলো যে ওয়ান হিন্দুত্বা ফিগার ক্রিটিসাইজিং অ্যানাদার হিন্দুত্বা ফ্রন্ট ইন বাংলাদেশ। সো এটা একটু ডিফারেন্ট আর কি ওই জায়গাটায়। সো সো ভাইয়ের কথাটা প্যারাফ্রেজ করলে অনেকটা এরকমই হয় যে থিওলজিক্যালি তারা ডিফারেন্ট হতে পারে, বাট পলিটিক্যালি মিশন অনুযায়ী তারা কখনো ডিফারেন্ট না। পলিটিক্যালি মিশন যে আম, হ্যাঁ হইতে পারে এটা, মানে বাংলাদেশের ক্ষেত্রে অ্যাগেন, বাংলাদেশের বাইরে মাইট বি ডিফারেন্ট, রাইট? হ্যাঁ, আবার আমরা আমি বলছি, কারণ বাংলাদেশ নিয়ে বাংলাদেশ, তো ওইটাই, রাইট রাইট, যে কারণ তারা থিওলজিক্যাল ইন্ডিয়াতে, ডিফারেন্স। রাইট রাইট, মানে এখনো থিওলজিক্যাল হিউজ ডিফারেন্স তাদের মধ্যে আছে, এটা এটা ডিফারেন্ট একটা আলোচনা। বাট
ইভেন পার্টিকুলার কর্মসূচি নিয়েও আসলে তফাৎ তফাৎ থাকতে পারে, রাইট? ইভেন একটা পার্টিকুলার মুভমেন্টের মধ্যে দেয়ার ক্যান বি ডিফারেন্ট উইংস, যারা কোনো পার্টিকুলার কর্মসূচি, পার্টিকুলার ট্যাকটিক, পার্টিকুলার স্ট্র্যাটেজি নিয়ে ডিফার করে, বাট ওভারঅল অ্যাকচুয়াল গোলে তারা একমত কিনা। ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাগেন মূল আলোচনাটা ছিল কি? মূল আলোচনা ছিল যে আম, হিন্দু সোসাইটি বা হিন্দু কমিউনিটির থেকে অ্যাজ এ হোল বা তাদের সিগনিফিকেন্ট কোনো অংশ পাবলিকলি এসে এই অবস্থানগুলোর বিরুদ্ধে কথা বলছেন কিনা, সেটা আমরা দেখি নাই। আমরা দেখছি একজন স্পেসিফিক ব্যক্তিকে হু ইজ একটা স্বঘোষিত সেলফ ডিক্লেয়ার্ড হিন্দুত্ব পলিটিশিয়ান। আচ্ছা ভাই, তাহলে হ্যাঁ শিওর। অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইয়ের যে হত্যাকাণ্ডের ব্যাপারটা আজকে হয়েছে, আপনি বলছেন যে এখানে আলটিমেটলি সরকারেরও উচিত হবে না দাঙ্গা লাগানো, দাঙ্গাকে সবসময় ঠেকানো উচিত হবে এখন, অ্যাটলিস্ট এই মুহূর্তে, কারণ দাঙ্গা আলটিমেটলি কোনো ভালো রেজাল্ট আনে না। তাইলে এখন কি হবে, মানে এরপরে কি, হোয়াট নেক্সট? এরপরে হলো যে এখানে আসলে এরপরে তো অনেকগুলা পর আছে, মানে অনেকগুলা অ্যাসপেক্ট আছে, গভর্নমেন্টের একটা ভূমিকা আছে এখানে, যেটা আমি বললাম হিন্দু কমিউনিটির একটা ভূমিকা আছে এখানে। বাট আমি যেটা মনে করি যে শান্ত থাকা এটা হলো পার্টিকুলারলি একটা জিনিস অ্যাভয়েড করার জন্য, এবং সেটার কারণটা হলো ওই জিনিসটা যা কিছু ডেকে নিয়ে আসবে সেটার কারণে ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য, উইচ ইজ রাইটিং বেসিক্যালি। কিন্তু আম, এখানে জাস্ট এটা এটা কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজি না যে আমি দাঙ্গা অ্যাভয়েড করব। এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি না। এটা হলো যে আমি পার্টিকুলার কারণে একটা জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে যেটা করতে হবে আমি মনে করি মিনিমাম কিছু কাজকর্ম আসলে করা দরকার। প্রথম কাজটা হলো, এবং শর্ট টার্মের কথা বলতেছি আমি, প্রথম কাজটা হলো যে হিন্দুত্ববাদীরা একটা স্পষ্ট বার্তা দিছে, আমি যেটা আজকেও বললাম, এটা একটা খুবই সিগনিফিকেন্ট ঘটনা। তারা আজকে যে ঘটনা ঘটলো এটার মাধ্যমে তারা একটা বার্তা দিছে। তো এই জায়গাটাতে আপনারও নিজের ক্লিয়ার মেসেজিং থাকা দরকার। ঠিক আছে, যে আপনি দিনে দুপুরে খোলা রাস্তায় একটা মুসলিমকে ফেলে মেরে ফেলছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী, মানে একদম রাস্তার একজন, মানে সাধারণ পথচারী, ব্যাপারটা এমনও না, মোটামুটি সিগনিফিকেন্ট একটা পার্সন, তাকে আপনি মেরে ফেলছেন। এবং এর সাথে সাথে বিজেপির হুঙ্কার আছে, আপনি শুনতেছেন যে তারা আপনার সীমান্ত অবরোধ করবে, তাদের যে রেটরিক আছে। এখন আপনি এই সবকিছুর পর শুধু চুপ করে থাকবেন, শুধু সবাইকে শান্ত থাকতে বলবেন, সম্প্রীতির গান গাইবেন, মন্দির পাহারা দিবেন, এটা আসলে হবে না। মানে আপনার অস্তিত্বই আসলে হুমকির মুখে চুপ পড়ে গেছে, আর আপনি এভাবে মানুষকে আসলে কন্ট্রোলও করা যায় না এভাবে বলে। তো অবশ্যই আপনি জনগণকে সংযমের বার্তা দিবেন, এই কারণে যে এই মুহূর্তে এই 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 আলটিমেটলি এইটা কেউ চায় না, এই পরিণতিটা কেউ চায় না যে এখানে দাঙ্গা হয়, এবং দাঙ্গার ফলে যা যা হবে, এতে যে রিপারকাশনস থাকবে, যে কনসিকুয়েন্সেস থাকবে, এটা সবগুলো অ্যাভয়েড করা দরকার সবার স্বার্থেই। কিন্তু এখানে ক্লিয়ারলি সরকারের প্রতি একটা বার্তা থাকা দরকার, সেটা হলো যে তারা কি মুসলিমদের নিরাপত্তা দিবে কিনা, তারা কি মুসলিমদের স্টেকটা দেখবে কিনা, নাকি মুসলিমদের খালি দায়িত্বের গল্প শোনাবে, যে মুসলিম তোমার শান্ত হয়ে থাকতে হবে, মুসলিম তোমার মন্দির পাহারা দিতে হবে, মুসলিম তোমার সংযম করতে হবে, মুসলিম তোমার সম্প্রীতি এই করতে হবে, মুসলিম তোমার ধর্ম যার যার উৎসব যার যার উৎসব সবার এগুলো মানতে হবে, খালি তোমার করতে হবে করতে হবে করতে হবে, আর তোমাকে যখন কিছু করবে তখনও তুমি কিছু করতে পারবে না, তখনও তোমারই করতে হবে, শান্ত হয়ে থাকতে হবে, সংযম করতে হবে, এটা করতে হবে, মাইর খাইতে হবে, চুপ থাকতে হবে। এটা আসলে কোনো রিয়েলিস্টিক পজিশন হইতে পারে না। তো এই এই জিনিসপত্রটা কি গভর্নমেন্ট সলভ করবে, নাকি এটা মুসলিমদের নিজেদের সলভ করতে হবে? এই জিনিসটা গভর্নমেন্টের কাছে স্পেসিফিক্যালি জানা দরকার, গভর্নমেন্টের কাছ থেকে। এটা হলো একটা ব্রডার ও, কোয়েশ্চেন। বাট স্পেসিফিক্যালি খুনিদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করা, তাদের গ্রেফতার করা এবং তাদের শাস্তির ব্যবস্থা করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সংগঠন হিসেবে ইসকনকে প্রপার তদন্তের আন্ডারে আনা, এবং খালি ইসকন না, এই হিন্দুত্ববাদী যে প্রজেক্ট চলতেছে বাংলাদেশে, যেগুলো ক্লিয়ারলি ইন্ডিয়ার একটা ফান্ডেড এবং ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক আছে, এটা মানে অস্বীকার করার কোনো সুযোগই এখন নাই। এই জিনিসপত্রগুলো প্রপারলি তদন্ত করা। এই গভর্নমেন্টকে বলা হচ্ছে এই গভর্নমেন্ট ফ্যাসিবাদ বিরোধী এবং এই গভর্নমেন্ট ভারতীয় হেজেমনি বিরোধী, রাইট? তারা তো এগুলোই ক্লেম করতেছে। গভর্নমেন্ট থেকে যদি নাও করে, গভর্নমেন্টের মধ্যে ছাত্রের যে অংশগুলো আছে তাদের বক্তব্য মোরালেস এরকম, যে এটা ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী, এবং এটা হলো আওয়ামী ফ্যাসিজমের এগেনস্টে, অ্যান্ড এটা ইন্ডিয়ান হেজেমনির এগেনস্টে। সো তুমি যদি ইন্ডিয়ান হেজেমনির এগেনস্টে অ্যাকচুয়ালি হও, প্রপারলি এই জিনিসটা ডিল করো। এই যে অর্গানাইজেশন, এই যে ফ্রন্টগুলো আছে, এই যে মুভমেন্টটা চলতেছে, এটার ফান্ডিং কোত্থেকে হচ্ছে, এটার নিয়ন্ত্রণ কোথা থেকে হচ্ছে, সেটা প্রপারলি ইনভেস্টিগেট করো। এবং স্পেসিফিক্যালি ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন অনেক সুযোগ আছে। ইউ ডোন্ট অলওয়েজ হ্যাভ টু অ্যারেস্ট পিপল অ্যান্ড থ্রো দেম ইন জেল। এখানে আসলে ফিনান্সিয়াল যে ইনভেস্টিগেশন গুলো করা যায় সেগুলো দিয়েও ইভেন প্যারালাইজ করে দেওয়া সম্ভব অনেক অর্গানাইজেশনকে, বা মানে ইউ ক্যান ক্রিয়েট প্রবলেমস ফর দেম। সেটাও করা উচিত। এরকম কোনো কিছু হয়নি, আমরা শুরু, আমি কিন্তু অনেক আগে থেকে ইসকন নিয়ে যখন শুরু হচ্ছিল আলোচনাগুলো তখন থেকে আমি বলছিলাম যে গভর্নমেন্ট শুড
ইনভেস্টিগেট তাদের ফাইন্যান্সিয়াল রুটস, রাইট, বা তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রিমগুলো। তারপরে এই তদন্তগুলো সাপেক্ষে যদি জিনিসগুলো প্রমাণিত হয়, আবার আমি অনেক এই করে বলতেছি বাট সহজ, মানে আমি আরো ভেঙে বলা যায়, বাট আমি আরো এই করে বললাম যে যদি তদন্ত করেন, তদন্ত করে দেখেন কি অবস্থা, দেন ব্যান দিস অর্গানাইজেশন। ইসকন বিভিন্ন জায়গায় ব্যান আছে, সিঙ্গাপুরে ফর এক্সাম্পল ইসকন ব্যান ছিল, রাইট? তো কিছু থেকে কিছু হইলে কোনো তো ব্যান এখানে আছে? ভাই আপনি নানা ব্যাংকের মুসলিম ব্যাপারে একটু কিছু ছিল। এই যে রাইট। সো ইসকনের মুখপাত্রকে যে আজকে গ্রেফতার করছে, এই গ্রেফতার করার জন্য একটা কনসিকুয়েন্স হবে, এটা গভর্নমেন্ট জানতো, জানার পরেও তাকে গ্রেফতার করছে। তো ব্যান করলে একটা কনসিকুয়েন্স হবে, এটা তো অবভিয়াসলি গভর্নমেন্ট বুঝবে। তো ওই অনুযায়ী তো গভর্নমেন্ট স্টেপ নিবে, তাই না? তো গভর্নমেন্ট তো চাইলে অবভিয়াসলি ব্যান করতে পারে, যেহেতু তার হেড কে সে অলরেডি গ্রেফতার করছে, কনসিকুয়েন্স ভোগ করতেছে বাংলাদেশের জনগণ। তো ব্যান করলেও জানি এরকম একটা ব্যাপার আছে না, গভর্নমেন্ট তো অলরেডি এটার কনসিকুয়েন্স দেখছে কি হতে পারে। কনসিকোয়েন্স তো সবকিছুরই থাকবে। কথা হলো যে আপনি মানে ইউ হ্যাভ টু কমিট টু দ্যাট। আপনি একটা ডিসিশন নিয়ে ওই জিনিসটা অ্যাকচুয়ালি কমিট করতে হবে। আপনি ডিসিশন নিয়েছেন, ওটা ইমপ্লিমেন্ট করতে হবে, ডিফারেন্স মানে এটা ফলো আপ করতে হবে, এটসেট্রা এটসেট্রা। দুনিয়াতে কনসিকুয়েন্স নাই এমন কিছু তো নাই। হাসিনাকে ফেলে দেওয়ার একটা কনসিকুয়েন্স ছিল, তাই না? তাই বলে এই জন্য কি আমি হাসিনাকে ফালাই দিব না নাকি? হাসিনাকে ফেলে দেওয়ার কনসিকুয়েন্স গুলো আমরা এখন দেখতেছি, তো তাদের আমরা ফেলবো না নাকি? দুনিয়াতে কনসিকুয়েন্স ছাড়া কোনো কিছু নাই। আপনি যদি আলটিমেটলি সবসময় এটাই চিন্তা করেন যে এই কনসিকুয়েন্স ওই কনসিকুয়েন্স, তাহলে হবে না। ইউ হ্যাভ টু ওয়ে দ্য কনসিকুয়েন্সেস, যে এবং ইউ হ্যাভ টু ওয়ে দ্য অপশনস, যে আমার জন্য কি এটা রেখে দেওয়াটা ভালো নাকি আমার এই জিনিসটা সলভ করা দরকার। সো আমি যেটা মনে করি যে এগেন, যে খুনিদের দ্রুততম সময়ে গ্রেফতার করা এবং শাস্তির ব্যবস্থা করা, সংগঠন হিসেবে ইসকনকে তদন্তে আওতায় আনা, স্পেসিফিক্যালি খালি ইসকন না, এগেন হিন্দুত্ববাদী যে প্রকল্প বাংলাদেশে চলতেছে সেটা ওভারঅল, এবং পার্টিকুলারলি তাদের ফিনান্সিয়াল স্ট্রিম গুলো, তাদের সোর্স গুলো কোত্থেকে আসতেছে, এই জিনিসপত্রগুলো তদন্ত করা। এবং এই যদি প্রমাণিত হয় যে আজকে যে ঘটনা ঘটছে এই ঘটনার সাথে ইসকনের লোকেরা যুক্ত ছিল, অ্যান্ড স্পেসিফিক্যালি এখনো আমরা কিন্তু জানি না যে এই ভদ্রলোককে যে গ্রেফতার করা হয়েছে চিন্ময় নামে, তার বিরুদ্ধে সিডিশনের কেস করা হয়েছে, কিন্তু সিডিশন ইজ রাষ্ট্রদ্রোহ। এটা কেন হয়েছে, এটা কিন্তু ইনফরমেশন গুলো আমাদের কাছে নাই। যদি এই জিনিসটা আসলেই তার সে এরকম কোনো কাজ করে থাকে, যখন ইসকনের আমেরিকান যে বডি সেখান থেকে বলা হচ্ছে, বা ইন্টারন্যাশনাল যে বডি সেখান থেকে বলা হচ্ছে ইসকনের ওয়ান অফ দ্য টপ লিডার্স ইন বাংলাদেশ হলো চিন্ময়, অ্যান্ড দ্যাট চিন্ময় ইজ অ্যারেস্টেড ইন বাংলাদেশ ফর দ্য চার্জ অফ সেডিশন, তখন ইউ ক্যান অলসো ব্যান দ্যাট অর্গানাইজেশন। অ্যাগেন, যদি তোমার কাছে ওই তথ্যগুলো থাকে, আপনার কাছে ওই তথ্যগুলো থাকে। সো এই ধরনের দাবিগুলো করা উচিত, জনগণকে সংযমের বার্তা বার্তা আপনি দিবেন, পাশাপাশি এই দাবিগুলো আদায় করে নেওয়া দরকার। এবং সরকারকে এটা বলা দরকার যে আর ইউ গোনা ডু ইয়োর জব আর ডু ইউ নিড টু ডু সামথিং, রাইট? মানে আমাদের যদি এরকম থ্রেট থাকে, তখন তো এই থ্রেটটা ইদার তুমি ডিফিউজ করবা, অর আমরা তো বসে বসে থ্রেটটা এভাবে ফেস করতে পারি না, রাইট? সো এই হ্যাঁ, জিনিসটা আমি মনে করি অবস্থান নেওয়া উচিত গভর্নমেন্টের প্রতি। আর জনগণের প্রতি যেটা করা উচিত সেটা হলো যে এটা বোঝানো যে আমাদের একটা কথা আমরা প্রায় বলি যে আমাদের মেমোরি খুব মানে শর্ট। বাংলাদেশের মানুষের মেমোরি হলো জেলিফিশের মতো, আমরা এরকম বলি, আমরা ভুলে যাই ইস্যু থেকে ইস্যুতে এই করি। সো এটা বারবার মানুষকে বোঝানো দরকার যে এখানে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আছে। এটা জাস্ট ইসকনের ইস্যু না, এটা জাস্ট আওয়ামী লীগের ইস্যু না, বা এরকম কিছু না। হিন্দুত্ববাদ এতদিন ধরে বাংলাদেশে শক্তি সঞ্চয় করছে, আজকে তারা বড় একটা আঘাত করছে, এবং আগামীতে এটা আরো বাড়বে। ঠিক আছে? এটা মানে ইমিডিয়েটলি এখন এসকেলেট করবে না, কিন্তু এটা চলতে থাকবে একটা জিনিস। সো এবং এটা যদি আপনি টিকে থাকতে হয়, এটা জনগণের কথা বলছে, জনগণকে আপনি কি বলতে হবে, এটা যদি আপনার টিকে থাকতে হয়, এই সংঘাত যদি আপনি মোকাবেলা করে টিকে থাকতে হয়, তাহলে ইউ হ্যাভ টু রিটার্ন টু ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো কিছু ধরে আপনি এটা মোকাবেলা করতে পারবেন না। আপনি কি দিয়ে হিন্দুত্ববাদের মোকাবেলা করবেন? আর কোনো কিছু নাই, দায় ও দরদের রাজনীতি, পালনবাদ, এই সেই এইসব দিয়ে হবে না। আপনি এটাকে যদি ডিল করতে হয়, আপনার ইসলামকে আঁকড়ে ধরতে হবে প্রপারলি, নামে না খালি। আপনি মুসলিমের ট্যাগটা লাগালেন, ভিতরে ভিতরে লিবারালিজম, এইসব দিয়ে আপনি নিলে হবে না। সো একটা কঠিন সংকট সামনে আছে। এই সংকটটাতে ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ডিলিং উইথ দিস প্রবলেম, তাহলে এই কাজটা করতে হবে, এবং মানুষকে এটা বোঝানো খুব বেশি ইম্পর্টেন্ট। এবং অবশ্যই ওই কথাটা বলা দরকার যেটা আমি শুরুতে বললাম, এটা হিন্দু সম্প্রদায়ের প্রতিও, যে আমরা আপনাদের মন্দির পাহারা দিছি যখন থ্রেট ছিল, আর আজকে কি হইলো, and where where do you stand regarding this incident? যে ঘটনাটা ঘটলো এটার ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? আম, আপনাদের লোকেরা আজকে মসজিদে অ্যাটাক করছে, ক্লিয়ারলি একজন মুসলিমকে হত্যা করছে, সেই ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য নাই নাকি আছে? থাকলে সেটা কি? So, আমি মনে করি আহ ইসলামী অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদের উচিত এটা করা। কারণ আম, আপনি যদি চিন্তা করেন আবারও, আম, যে ঘটনাটা আছে ঘটছে, এটার পরে আপনি
আম, এটা একটা ক্লিয়ার মেসেজ দেয় আমাদেরকে। সো ইউ নিড টু ফিগার আউট হাউ ইউ আর গোনা রেসপন্ড টু দ্যাট মেসেজ। এটা হলো আসলে শর্ট টার্মের। আর যদি আমি বলি লং টার্মের কি, তাহলে আমি যেটা বললাম যে আম, আমি ট্রুলি মনে করি যে লং টার্মে তাদের যে প্রজেক্টটা আছে, হিন্দুত্ববাদী যে প্রজেক্ট, যেটা আরএসএস, হিন্দু মহাসভা এবং এই টাইপের দলগুলো প্রায় 100 বছরের বেশি সময় ধরে এটা নিয়ে কাজ করতেছে, আম, মানে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এবং এমন অনেক কিছুই হবে যেটা আমরা আগে মনে করছি সম্ভব না, যেমন আজকে ঘটছে, রাইট? এটা এরকম হইতে থাকবে। সো এই জিনিসটা মোকাবেলা করার ক্যাপাসিটি আপনি কিভাবে অর্জন করবেন? এখন আপনি অনেক কথা বলতে পারেন, জজবাত জায়গা থেকে আপনি অনেক কথা বলতে পারেন, বাট আপনি রিয়েলিস্টিকলি যান। যেমন জজবাত জায়গা থেকে আপনি বললেন আমরা 90% মুসলিমের দেশ। আসলে আপনি রিয়ালিটিগুলো এখন দেখেন। আজকে গভর্নমেন্টকে আপনার মানে যে গভর্নমেন্ট বলেন, প্রশাসন বলেন, কে আসলে এখানে মুসলিমদের পক্ষে খুব একটা অবস্থান নেবে? আমাদের সুশীলরা নিবে কিনা? আমাদের ডানপন্থীরা, সকল ডানপন্থীরা তারা নিবে কিনা? বৈষম্য বিরোধীরা নিবে কিনা? এই যে কথিত বিপ্লবীরা তারা নিবে কিনা? এটা আসলে হবে না। মানে তারা আম, এই জিনিসটা আসলে প্রশাসন, স্টেট, তারা এই জায়গায় মুসলিমদের পক্ষে অবস্থান নিবে বা ইভেন নিউট্রাল অবস্থান নিবে, এটাও আমার কাছে মনে হচ্ছে এখন মানে একটা ফার ক্রাই। সো আপনার এটা বুঝতে হবে যে দেয়ার ইজ নোবডি এলস কামিং টু হেল্প ইউ। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যে আপনি অনেক কথা বলতে পারবেন, হ্যাঁ এটা করব সেটা করব, এই করে দিব সেই করে দিব, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। আপনার ওই মানে ফর এক্সাম্পল আপনি আর্ম কোনো কিছু করতে পারবেন না। আপনাকে এর আগেই আসলে এই করে দিবে, জঙ্গি বলবে, এই বলবে সেই বলবে, নানা কিছু করে এই করবে। সো আলটিমেটলি আপনার যে লিমিটেশন গুলো আছে সেগুলো মেনে নিয়ে আপনার আম, এই হুমকিটার মোকাবেলা করার চেষ্টা করতে হবে। এবং আমি মনে করি এটা মানে মানুষের শক্তি থেকে হইতে হবে, গণপ্রতিরোধ করার ক্যাপাসিটি আপনার অর্জন করতে হবে। এবং গণপ্রতিরোধের ব্যাপারটা আপনার বেসিক্যালি এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, এভাবে আপনার ওই সক্ষমতা অর্জন করতে হবে। আমরা মানে আপনারা দেখেন, সহজভাবে দেখেন যে 5-6 আগস্টের পরে দেখ এলাকা ভিত্তিক যেমন মনে করেন ডাকাত টাকাত হচ্ছিল, তখন কিন্তু সেখানে গণপ্রতিরোধের একটা আম, এই তৈরি হয়েছিল যে ঠিক আছে, মানুষই নিজে রাস্তায় নেমে তারা ইনিশিয়েটিভ নিছে এবং তারা নিজেরা দায়িত্ব গ্রহণ করছে। আমি মনে করি এই জিনিসটা লং টার্মে বলতেছি, এই ধরনের ক্যাপাসিটি ইউনিট টু মানে বিল্ড আপ, মানে ম্যাস স্কেলে ইউনিট টু বিল্ড দিস আপ, স্পেশালি ইন প্লেসেস লাইক চিটাগং। চিটাগংয়ের মতো, চিটাগংয়ের স্পেসিফিক্যালি ইন্ডিয়ান মিডিয়াতে বলা হচ্ছে যে চিটাগংকে আলাদা করে ফেলবো। এবং এত বড় যে শো ডাউন বলেন, শো অফ পাওয়ার যেটাই বলেন, এসকালেশন বলেন, এটা কিন্তু ঘটলো চিটাগংয়ে। সো স্পেসিফিক্যালি এই ধরনের কাজের ক্ষেত্রে এই গণপ্রতিরোধের মডেলে যাওয়া ছাড়া আমি আসলে অন্য কোনো অপশন দেখি না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে স্টেট আপনার পক্ষে থাকবে, স্টেট আপনার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করবে, ফাইন, ইউ ক্যান বিলিভ দ্যাট। বাট কারো যদি স্কেপটিক্যাল, কেউ যদি স্কেপটিক্যাল হয় স্টেটের ব্যাপারে, তাহলে আমি এটা ছাড়া আসলে কোনো অপশন ওইভাবে দেখতেছি না। যাতে আপনার এই এই ক্যাপাসিটি অর্জন করতে হবে, যাতে করে যদি সংকট দেখা দেয়, তখন আপনি যেন আত্মরক্ষা করতে পারেন। কারণ আপনার নিজ কমের অস্তিত্ব, নিরাপত্তা এবং ধারাবাহিকতা আপনাকে রক্ষা করতে হবে। এবং আবারও এটা একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, এখান থেকে আপনি মানে কথা বলে পার হয়ে যেতে পারবেন না। আমাদের এখানে মানুষ মনে করে যে আমরা যদি চুপ থাকি, আমরা যদি একটু মানে ভালো হয়ে থাকি, সুশীল হয়ে থাকি, ওরা মনে হয় ছেড়ে দিবে। এটা হবে না। ওরা এসকালেট করতে থাকবে, ওরা ওদের প্রজেক্ট নিয়ে কাজ করবে। সো এটা আর কি বোঝার ব্যাপার আছে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই ভাই আমার একটা প্রশ্ন ছিল। আপনি একটা ব্রডার ইস্যুতে বললেন যে আসলে আমাদের এখন কি করা উচিত ফর এ লং রান। বাট আমরা বর্তমানে মানে এই কয়েকদিনে কি করতে পারি, যেখানে আমরা জানি যে আসলে এখন যদি রাস্তায় যদি আসলে আমরাও নামার চেষ্টা করি, সেখানে একটা দাঙ্গা বাঁধলেও বাঁধতে পারে, সেই সুযোগ আসলে আছে এবং লাগার আসলে যথেষ্ট সম্ভাবনাও আছে। তো এই ইস্যুতে এখন আমরা কিভাবে আসলে প্রতিবাদটা জানাতে পারি, অকারেন্স আমরা একটা প্রতিবাদ কিভাবে জানাতে পারি এই মুহূর্তে? প্রথম কথা হলো যে আম, রাস্তায় নামা আর দাঙ্গা সিনোনিমাস না। মানে রাস্তায় নামা মানে দাঙ্গা করা না। রাস্তায় নামে ইউ ক্যান ডু আ লট অফ থিংস, ইউ ক্যান ডু মানে আপনি সভা সমাবেশ করতে পারেন, আপনি বড় জমায়েত করতে পারেন, রাইট? মনে করেন চট্টগ্রামে বিশাল মাঠ আছে, লালদিঘির পার বা এরকম জায়গা আছে, ইউ ক্যান, আপনি ওখানে সমাবেশ করতে পারেন। আপনি সমাবেশ থেকে ওই কথাগুলো বলেন যে কথাগুলো আমি বললাম, সরকারকে আপনি যে কথাগুলো বলতে চান বা হিন্দু সম্প্রদায়কে যে কথাটা বলতে চান, যে আমরা আপনাদের নিরাপত্তা দিছি, আমরা আপনার নিরাপত্তার জন্য কাজ করবো, কোনো সমস্যা নেই, আমরা একসাথে থাকবো, নো প্রবলেম, বাট ইউ নিড টু মেক ইউর স্ট্যান্স ক্লিয়ার, রাইট? অ্যান্ড দেন গভর্নমেন্টকে বলা যে ইউ নিড টু মেক ইউর স্ট্যান্স ক্লিয়ার অ্যাজ ওয়েল, অ্যান্ড অলসো ইউ নিড টু টেক কেয়ার অফ দিস প্রবলেমস। এদেরকে বিচারের মুখোমুখি করেন, তদন্তের ইতি আনেন, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রিম বন্ধ করেন, তাদেরকে ব্যান করেন, এটসেট্রা এটসেট্রা, হোয়াট এভার দাবি ইউ ডিম
বেসিক্যালি ভায়াবল অর গুড ও স্ট্র্যাটেজিক, ওই দাবিগুলো নিয়ে আপনি করেন। আপনি রাস্তায় নামা মানে রায়েট করা না, রাইট? বরং আপনি রাস্তায় নেমে রায়েট করতে মানা করেন, কিন্তু আপনি এটা শুধুমাত্র বাইরে থেকে বললে হবে না। আবারও আমি বলতেছি, চিন্তা করে দেখেন, হিন্দুত্ববাদীরা খোলা রাস্তায় দিনে দুপুরে একটা মুসলিমকে মেরে ফেলছে, রাইট? এখন আপনি ঘরের মধ্যে বসে থেকে সবাইকে খালি বলছেন শান্ত হন, শান্ত হন, শান্ত হন। এখানে অপটিক্সটা কেমন দাঁড়ায়? পাওয়ারের ডাইনামিকটা এখানে আসলে কেমন দাঁড়ায়? রাইট? আপনি নিজেকে কোন পজিশনের মধ্যে ফেলতেছেন এরকম একটা জায়গায় যখন আপনি এই স্ট্যান্সটা নেবেন? রাইট? আপনি বলেন, আপনি মানুষকে শান্ত থাকতে বলেন, বাট আপনি বের হয়ে বলেন, সমস্যা নাই তো। রাইট? সো আমি মনে করি না এটার জন্য আপনার একদম ঘরের মধ্যে থেকে যেতে হবে, একদম বাসায় বসে বসে বলতে হবে, এটা জরুরি না। আপনি রাস্তায় বের হয়ে প্রতিবাদ জানাতে পারেন, নিন্দা জানাতে পারেন, জমায়েত করতে পারেন, বড় জমায়েত করতে পারেন। বাট দেন মানে ইউ ইউ মানে প্রেশারটা প্রেশার থাকা দরকার আছে আমার কাছে মনে হয়। নইলে এই হিস্ট্রিও চেঞ্জ হয়ে যেতে পারে, এই পুরো বিষয়টা ধামা দেওয়া চাপা দেওয়ার ব্যাপারে ঘটতে পারে। আপনি তাদের বিচারের ব্যাপারে আচ্ছা, নিশ্চিত করুন। জাস্ট টু অ্যাড হিয়ার, আসিফ ভাই, আপনার পয়েন্টে অলরেডি চেঞ্জ ট্রাই করা হয়েছে কিন্তু হিস্টোরি চেঞ্জ করার জন্য সময়। আমি যদি আপনাকে পুরোপুরি ইয়েটা আমার মোবাইল থেকে পড়ে শোনাই, তাহলে চট্টগ্রামে সরকার পক্ষের এক আইনজীবী সাইফুল ইসলামকে দুষ্কৃতকারীরা হিন্দু ভেবে হত্যা করেছে বলে জানিয়েছেন বা দাবি করেছেন সনাতনী জোটের নেতারা। এই দাবিটা সময় হেডলাইন ইউজ করছে, কিন্তু ওখানে দাবি করেছেন এই কথা হেডলাইন ইউজ করে নাই। নিউজের ভিতরে যাওয়ার পরে আমি দেখলাম যে দাবি করেছেন, তো দাবি করেছেন একটা ফ্যাক্ট না, কিন্তু সময় যে সময় যে চ্যানেলটা, সেটা তো দাবি কথাটা হেডলাইন ইউজ করে নাই। ইটস এ ক্লিয়ার অ্যাপ্রোচ টু চেঞ্জ দ্য হিস্টোরি। অবশ্যই, এবং এটা আওয়ামী লোকজন যারা আছে, আওয়ামী বা আওয়ামী এরা যারা আছে, এরা এটা নিয়ে রান করবে। এটা ইংলিশে দেখবেন অনুবাদ হয়েছে, টুইটারে চলে গেছে, এই সেই কয়েকদিন পর দেখবেন আপনি নেটে সার্চ করলে এই ঘটনাটা এইভাবে আসতেছে। And বাংলাদেশে অনেক মানুষ এভাবে বলা শুরু করবে। দেখেন, আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা এতটুকু বলতে পারে যে মুগ্ধ নামে কেউ আসলে ছিল না। মুগ্ধর যে ভাই স্নিগ্ধ সেই আসলে মুগ্ধ, রাইট? মানে এদের দিয়ে আসলে মানে এটা কোনো লেভেলের মধ্যে পড়ে না, তারা এটা বলতে পারে। আর এরাও আসলে এটা বলতে পারে। এরা যদি এটা বলতে পারে যে যে মারা গেছে সে আসলে হিন্দু, মানে এটাও তো আপনি মাত্র বললেন যে টুইটারে এভাবে প্রচারণা চলছে, তাহলে এটা মানে ইটস ভেরি পসিবল, নাথিং ইজ ইম্পসিবল ফর দেম, নাথিং ইজ বিয়ন্ড দ্য পেল। বাট সো ওই টাইম বললাম যে আপনার, ঠিক আছে, আপনি মানে মানুষের সংযমের কথা বলবেন, দাঙ্গা থেকে দূরে থাকতে বলেন, ইটস অল ওকে, বাট আপনি ইউ অলসো নিড টু ফিগার আউট, বাট ইউ অলসো নিড টু কনসিডার যে আপনার পজিশনটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি। ঠিক আছে? আপনাকে যে একটা মেসেজ দেওয়া হয়েছে, এখন আপনি এটা কিভাবে, আপনার মেসেজটা কি হবে? আপনার মেসেজ দিয়ে হবে যে ঠিক আছে আমি দাঙ্গা করতে পারবো না, এই জন্য আমি বাসার মধ্যে বসে থাকবো। আমি মনে করি দ্যাটস টু মানে উইকেস্ট স্ট্যান্স। সো এখানে আপনার ক্লিয়ার কিছু শো অফ ফোর্স করার প্রয়োজন আছে, বাট শান্তিপূর্ণভাবে। ঠিক আছে? এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে, এটা হলো একটা। আর ইমরান ভাই যেটা বলছেন, আমি ওটাই বলতেছিলাম যে আপনি লং টার্মে যদি এই ধরনের সিচুয়েশন হয় যে দের ইজ এ রিয়েল থ্রেট বাইরে থেকে অথবা ভেতর থেকে, এই প্রকল্প থেকে, হিন্দুত্ববাদী প্রকল্প থেকে, তখন আপনি এটা ডিল কিভাবে করবেন? সাধারণত এই জিনিসটা ডিল কে করে? স্টেট করে। রাষ্ট্রের কাজে এটা ডিল করা। রাষ্ট্র এটা করতেছে কিনা, রাষ্ট্র এটা করবে কিনা, রাষ্ট্রের উপর এই ভরসাটা আপনার আছে কিনা। কারো থাকলে ফাইন, তেমন কিছু করার দরকার নাই, রাষ্ট্রকে আরো স্ট্রেনদেন করেন। আর যদি কারো না থাকে, তাহলে তাকে চিন্তা করতে হবে, গিভেন আমার সার্কামস্ট্যান্সেস, গিভেন আমার আম, আমার লিমিটেশনস, আমি কি করতে পারি। আপনি এখানে খুব বেশি কিছু করতে পারবেন না ওই অর্থে। আপনার যেটা করতে হবে, কমিউনিটি লেভেলে আপনার স্ট্রং হইতে হবে। কমিউনিটি লেভেলে মানে গ্যাঞ্জামগুলো আলটিমেটলি যখন হয়, কোথায় হয়? এটা তো আর মনে করেন কোন একটা কাল্পনিক মানচিত্র হয় না, এটা রিয়েল লাইফে রাস্তাঘাটে এলাকাতে হয়, রাইট? শহরের কোনো একটা জায়গায় হয় বা এরকম জায়গায় হয়। আপনার ওই জায়গায় ওই ক্যাপাসিটি তৈরি করতে হবে যাতে কখনো যদি ওরকম গ্যাঞ্জাম হয়ে যায়, আপনি যেন নিজেকে ডিফেন্ড করতে পারেন। হুম। আমি এটাকে গণপ্রতিরোধ বলতেছি। যে যখন ডাকাত পড়ে, পুলিশ নাই, ডাকাত পড়ছে, আপনি কি করেন তখন? ডাকাতকে যেন আমি নিজে ঠেকাইতে পারি, এলাকার মানুষ ওই ক্যাপাসিটি নিজেরা তৈরি করে নেয়, রাইট? এটাই তো হয়েছে, এটা আমাদের চোখের সামনে এক্স্যাক্টলি এটাই ঘটছে, যে পুলিশ নাই, তো ডাকাত আসতেছে, ডাকাত চুরি করে নিয়ে যাচ্ছে। তো তখন আপনি চিন্তা করছেন যে ঠিক আছে, আমার এখন যেহেতু পুলিশ নাই, আর আমি ডাকাতকে তো আমি মানে ফ্রি পাস দিতে পারি না, আমার তাকে প্রতিরোধ করতে হবে, তাহলে আমরা নিজেরাই প্রতিরোধ করবো, রাইট? ইউজ দ্য সেম লজিক। এখন গণপ্রতিরোধ যে করছে তারা তো আর্মড বাহিনী তৈরি করে নাই, তারা তো সশস্ত্র বাহিনী তৈরি করে এটা করে নাই, বিকজ তারা এটা পারে না, দ্যাটস মানে ইলিগাল। আন্ডার দ্য কারেন্ট ফ্রেমওয়ার্ক দ্যাটস ইলিগাল, সো আপনিও এটা পারবেন না। তারা কি করছে, তারা নিজেদের মতো এলাকা ভিত্তিক ভাবে তারা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে এটা করছে। আই উড সে, যদি আপনি মনে করেন যে আসলে এরকম একটা থ্রেট আছে, এন্ড গিভেন দ্য লিমিটেশনস, এবারে তেমন একটা অপশন তো আপনার নাই।
তো আপনি যেটা হুম। বলতেছেন সেটা হচ্ছে কমিউনিটি বেসড আমাদের এক একটা ডিফেন্স সিস্টেম বানানো উচিত, যেটা এক্স্যাক্টলি। আরো লং রানে আরো ভালো কাজ করতে পারে হয়তো। এক্স্যাক্ট, আপনি লং রান নিজেকে ডিফেন্ড করতে পারবেন। অ্যাগেন, আবারও এটা হলো যে আপনার কাছে এটা মনে হবে যে আসলে এটা কি, কিন্তু কথা হলো যে এটার বাইরে আপনার আর কোনো অপশন আছে কিনা। আপনি অনেক গ্র্যান্ড সলিউশন দিতে পারেন কি, আপনি কি একটা মানে আর্মড আর্মি তৈরি করতে পারবেন বাংলাদেশের ভেতরে বসে? আপনি কি একটা মিলিশিয়া তৈরি করতে পারবেন? পারবেন না, রাইট? আপনি মনে করতে পারেন ঠিক আছে, আমি যে উচিত না। উচিত না, ফিজিবল না, আপনি জাস্ট মানে ইটস বিয়ন্ড দ্য পেল আসলে। ইটস মানে ইয়েস। আনরিয়ালিস্টিক কথাটা বলে লাভ নাই, রাইট? মানে আনরিয়ালিস্টিক মানে এগুলো ফ্যান্টাসি, আপনি এটা পারতেছেন না। সো বেসিক্যালি হাউ মানে আপনার অপশনগুলো তাহলে কি থাকে? ইদার আপনি ইউ বিলিভ অন দ্য স্টেট, যে স্টেট আপনাকে করবে, মানে দ্যাটস গুড ফর ইউ, মানে আপনি যেটা বিশ্বাস করেন, ওকে গ্রেট। আর যদি আপনার কাছে বলে যে না, মানে আমি পুরোপুরি আসলে এই করতে পারতেছি না, then you have to build that capacity within the framework of the law. আমি যেটা বলছি, none of this is illegal, right? রাইট, আমি আপনাকে যেটা বললাম, দিস ইজ উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য ল। আপনার কমিউনিটিতে, আপনার এলাকাতে যেন এই অবস্থাটা হয়, কেউ যদি এসে এই টাইপের দাঙ্গা করতে চায়, আপনি চান না, আরেকজন এসে দাঙ্গা করতে চাচ্ছে, আপনার ওই ক্যাপাসিটিতে থাকা উচিত যাতে করে আপনি নিজেকে ডিফেন্ড করতে পারেন। যদি আপনার স্টেট মেকানিজম, স্টেট মেশিনারি আপনার পক্ষে নাই, বা সে সামহাও সে ইগনোর করতেছে আপনার ফ্লাইটটা, তখন আপনার ওই ক্যাপাসিটি থাকা উচিত যাতে ইউ ক্যান ডিফেন্ড ইয়োর সেলফ। সিম্পল। The state should consider our defense system. খুবই সিরিয়াস কোয়েশন। আমাদের এখন কি করা উচিত একাডেমিয়ার লেভেলে, যে হিন্দুত্ববাদকে কাউন্টার করতে একাডেমিয়ার লেভেলে আমাদের কি করা উচিত? একাডেমিক লেভেলে ডেফিনেটলি হিন্দুত্ববাদ নিয়ে বাংলায় কাজকর্ম কিছু নাই অলমোস্ট, রাইট? সো এটা নিয়ে কাজ করা উচিত, এবং যেগুলো আছে এগুলো অনেকেই হলো আসলে কনস্পিরেসি থিওরি টাইপের, এই টাইপের একটু বেশি, মানে প্রপারলি ব্যাকড আপ ইনফরমেশন না, প্রপারলি ওইভাবে রিসার্চ ইনফরমেশন না, রেফারেন্সেস এন্ড অল দ্যাট, এই ব্যাপারগুলো নাই। রাদার একটু সেন্সেশনালিস্ট ক্লেম, এই টাইপের বিষয়গুলো। তো এগুলো ভালো ফর রাউন্ডিং আপ ইমোশন, মানুষকে আম, একটু গরম করার জন্য ভালো, বাট আপনাকে যদি একটা নলেজ বেস তৈরি করতে হয় তার জন্য এটা আসলে ভালো না। সো এই জন্য একাডেমিক্যালি জাস্ট ইভেন হিস্ট্রিটা, যে তারা আসলে কি কাজ করছে, কিভাবে করছে, অল অফ দিস থিংস আউট ইন দ্য ওপেন থাকাটা, এটা ভালো, এটা দরকার। 2 নম্বর হলো যে আমি মনে করি এটা ঠিক একাডেমিক কাজ না, বাট ইনভেস্টিগেটিভ জার্নালিজম হওয়া দরকার। বাংলাদেশে হিন্দুত্ব প্রকল্প নিয়ে কি হচ্ছে, এটা নিয়ে আসলে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টিক কাজকর্ম থাকা উচিত, এটা হলো আরেকটা। 3 নম্বর হলো যে এটা পার্টিকুলারলি হিন্দুত্বের সাথে রিলেটেড, মানে হিন্দুত্ব না, বাট এটার সাথে রিলেটেড, সেটা হলো আমাদের সোসাইটিতে এবং আমাদের মিডিয়াতে কিভাবে মুসলিমদের প্লাইট গুলো, মুসলিমদের গ্রিভেন্সেস গুলো, মুসলিমদের স্বার্থ সংক্রান্ত বিষয়গুলো কিভাবে সিস্টেম্যাটিক্যালি বা সিস্টেমিক ভাবে আন্ডারমাইন করা হয়, এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ হওয়া দরকার। কেন? কারণ এইটা যে ফ্রেমওয়ার্কটা বা এনভায়রনমেন্ট তৈরি করে, ওই এনভায়রনমেন্টের ভিতরেই ওটা হয় যে কারণ বাজারে আহ, জিয়াফত করতেছে বা যেটাই হোক, কিছু একটা করতেছে শান্তিপূর্ণভাবে, সেইখানে যখন পুলিশ ব্রুটালিটি হয়, তখন নিউজ করা যায় যে কারণ বাজারে প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভের চেষ্টা, রাইট? হেফাজতকে যখন 1,57,000 রাউন্ড বুলেটস অ্যান্ড টিয়ার গ্যাস রাউন্ডস ফায়ার করা হয়, পরদিন সকালে বলা যায় যে হেফাজতের তাণ্ডব, রাইট? আর যখন চিটাগং এই বিষয়টা হয়, তখন বলা হয় যে পুলিশের সাথে অনুসারীর সংঘর্ষ, আইনজীবী নিহত, রাইট? পুলিশের সাথে, মানে এই কেন এই এই ধরনের ফ্রেমিংটা কিভাবে হয়, কেন আমাদের সমাজে এটা টিকে যায় বারবার, এই বিষয়গুলো নিয়ে আসলে একাডেমিক ভাবে কাজ হওয়া দরকার। কারণ এই যে সিস্টেম্যাটিক্যালি মুসলিমরা যে, মানে তাদেরকে যে এই করে রাখা হয়, মার্জিনালাইজ করে রাখা হয় মুসলিম পরিচয়ের কারণে। অন্য পরিচয় নিয়ে আপনি মেজরিটি, কিন্তু যখন আপনি মুসলিমের জায়গা থেকে আসেন, মুসলিম পরিচয় নিয়ে আসেন, তখন আপনি মার্জিনালাইজ হয়ে যান। এই ব্যাপারটা নিয়ে আসলে একাডেমিক্যালি কাজ করা উচিত, এটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই, এই যে একাডেমিক্যালি কাজ করতে গেলে তো হাইলি যদি কেউ এডুকেটেড না হয়, ধরেন কেউ অন্যদিকে রিসার্চার না, কেউ স্টুডেন্ট, তার আসলে কিভাবে কাজ করা উচিত? যেহেতু আপনি পিএইচডি করতেছেন, তো আপনার তো একটা ইয়ে আছে, যে আইডিয়া আছে কিভাবে কি কাজ করা উচিত, তাকে কিভাবে আগানো উচিত, এই ব্যাপারে যদি আপনি একটু স্পটলাইট দিতেন। তো সো অ্যাকচুয়ালি
পিওরলি একাডেমিক কাজ যেটা, এটা সাধারণত নর্মাল একটা মানুষ করার চান্সটা কম, কারণ পিওরলি একাডেমিক কাজ বেশ রিগোরাস হয়। আম, এটা সবাই পারবে না এমন না, এটা দিস ইজ এ স্কিল, অ্যান্ড লাইক এনি আদার স্কিল ইউ ক্যান লার্ন ইট। বাট সাধারণত ওই সময়টা কেউ করে উঠতে পারে না, যে মানে ওইভাবে একাডেমিক না, তার জন্য এই সময়টা করে ওঠা ডিফিকাল্ট। বাট আমরা আসলে যে ধরনের কাজের কথা, বা যে ধরনের কাজের কথা আপনি চিন্তা করতেছেন, ওটা আসলে পিওরলি একাডেমিক না। আমি বলবো যে এটা আসলে সেমি একাডেমিক, এই অর্থে এটার একটা দিক হলো গিয়ে অ্যাওয়ারনেস রেইজ করা, ইনফরমেশন মানুষের সামনে এনে, আরেকটা দিক হলো কিছু ন্যারেটিভ বিল্ড করা। সো এই দুটোই আসলে পিওরলি একাডেমিক কাজ না, বাট এটার মধ্যে একাডেমিক কাজের ওভারল্যাপ আছে। সো এখানে আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো যে একজন সাধারণ মানুষ এই কাজটা করতে পারে, যে সাধারণ মানুষ বলতে নন একাডেমিক মানুষ এই কাজগুলো করতে পারবে। যেটা করতে হবে, তাকে রিগোরাসলি তার রিসার্চটা রিগোরাস হতে হবে। এবং এবং এখানে রিসার্চ মানে কি, আমি একটা ইনফরমেশন প্রেজেন্ট করতেছি, ইনফরমেশনটা যেন আমি ব্যাক আপ করতে পারি, রাইট? এবং ইনফরমেশনটা যেন আমি ক্রস চেক করতে পারি, এবং এটা ইনফরমেশনটা বায়াস কিনা, এটা ডিফারেন্ট সোর্সেস থেকে আমি যেন চেক করতে পারি। এটা একটা বিষয়। অ্যান্ড এই বিষয়টা প্রপারলি ডেলিভারি করা, আমার কাছে আছে 10, আমি বললাম 20, এটা করলে হবে না। আমাদের কিন্তু এই টেন্ডেন্সিটা আছে, বাংলাদেশিদের মধ্যে ইন জেনারেল এই টেন্ডেন্সি আছে, অতিরঞ্জনের টেন্ডেন্সি। এবং আনফর্চুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি, সেটা হলো যে ইসলামী যে ঘরানা, সেটার মধ্যে এই ব্যাপারটা আছে যে ইনফরমেশনগুলো আমরা হাইপারবোলিক ভাবে ইউজ করি অনেক সময়। তো এই ব্যাপারগুলোর কারণে কিন্তু আপনার ন্যারেটিভ উইক হয়। কারণ ওই ইনফরমেশনটা যখন কে ডিবাঙ্ক করতে পারে, আপনার মূল কথাটা পুরোপুরি সঠিক, কিন্তু আপনি একটা ইনফরমেশনের ক্ষেত্রে সমস্যা করছেন, তখন দেখা যায় যে পুরো কথাটাকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া যায়। সো এটা হলো আরেকটা বিষয়। আর ন্যারেটিভের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে ন্যারেটিভের ক্ষেত্রে আলটিমেটলি বিষয়টা আসলে ইভেন একাডেমিকও না, ন্যারেটিভ বিল্ড করার পুরো ব্যাপারটা আসলে হলো যে আম, এক হলো কিছুটা মিডিয়া স্টাডিজ সংক্রান্ত বিষয়, লাইক ফ্রেমিং অ্যান্ড অল দোজ থিংস। আর দ্বিতীয়ত এটা বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়ালিটিস, মানে অন দ্য গ্রাউন্ড রিয়ালিটিস, মানুষ কিভাবে চিন্তা করে, মানুষ কিভাবে কোনো একটা জিনিসকে পারসিভ করে, সেটা বোঝা, অ্যান্ড ওটা বুঝে ন্যারেটিভ গুলো ওই আঙ্গিকে তৈরি করা। ঠিক আছে, এটা আসলে খুব একটু তাত্ত্বিক অ্যান্সার হয়ে গেছে আই গেস, সম্ভবত। আপনি যদি স্পেসিফিক্যালি কোনো কাজের ক্ষেত্রে প্রশ্ন করেন, তাহলে হয়তো বা আমি আরেকটু টু দ্য পয়েন্ট বা আরেকটু অ্যাকশনেবল অ্যান্সার দিতে পারবো। যেহেতু আমরা ভাই একাডেমিয়ার মানুষ না, তাই ওইভাবে কোয়েশন করতে পারতেছে যে আমার না, ফর এক্সাম্পল পার্সোনালি ধরেন একাডেমিয়ার। আপনারা যদি কন্টেন্ট তৈরি করতে চান, লেটস সে কেউ এই বিষয়টা নিয়ে কন্টেন্ট তৈরি করতে চায়, বাংলা ভাষায় হিন্দুত্ব নিয়ে আমি যদি সার্চ করি ইউটিউবে, আমি কিছু পাবো এখন? দুই তিনটা পাওয়ার চান্স। সম্ভবত পাবেন। আমার প্ল্যান আছে ভাই কন্টেন্ট বানানো। Right, খুব একটা ভালো জিনিস আপনি সম্ভবত পাবেন না, বাট অ্যাগেন দেখেন, দেশভাগ বা ধ্রুব রাঠি, তারা যেমন মোদির আহ, উন্নয়নের যে বয়ান, এটা নিয়ে তারা যেমন একটা ভিডিও করছে, এটা কিন্তু কোনো একাডেমিক ভিডিও না, রাইট? এটা একটা ইনফরমেটিভ ভিডিও, এবং এটা একটা ন্যারেটিভ পুশ করা ভিডিও, বাট ইটস নট একাডেমিক ভিডিও। সো এই ধরনের জিনিস কিন্তু আপনি করতে পারবেন। এই ধরনের জিনিস আপনার জন্য করা খুব ডিফিকাল্ট কিছু না, তো বাট অ্যাগেন একটু বাংলাদেশে কষ্ট এখন হবে, যে সময় দিতে হবে। অবস্থা ভাই, বাংলাদেশে পলিটিক্যাল স্পেয়ারের যে অবস্থা, ফ্রিডম অফ স্পিচের যে অবস্থা, আপনার কি মনে হয় এই ধরনের ভিডিও বানাইলে কোনো বাজে কনসিকোয়েন্স হইতে পারে বাংলাদেশের পার্সপেক্টিভে? না, আমি বলবো এটা বর্তমানে আম, আপনি এটা অবশ্যই এখন বলতে পারবেন। ইনফ্যাক্ট আই উড সে যে ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস, এই গভর্নমেন্টের বর্তমান যে অবস্থা আছে, সেটা হাসিনার সময়ের চেয়ে অনেক অনেক গুণ ভালো। আপনি এখন এটা বলতে পারবেন, আমি মনে করি না এটা কোনো সমস্যা আছে। আর এগুলো আসলে বলতে হবে, কেউ যদি না বলে এটা আসলে আলটিমেটলি কই যাবে সবাই যদি। ইমাম আহমেদের একটা কথা আছে, অন্য অন্য কনটেক্সটে যদিও, যে তুমিও যদি চুপ থাকো, আমি যদি চুপ থাকি, তাহলে কে বলবে কথাগুলো, কে বলবে? তো এটা আসলে কথা বলতে কাউকে না কাউকে বলতেই হবে। এবং আমি বলবো এগেন, ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ, যে তারা তো, আমি আমি যত দেখছি, কাউকে এখনো পর্যন্ত এই কথাবার্তা বলার জন্য কাউকে তো এই করা হয়নি। আপনি হিন্দুত্ববাদ নিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, আমি মনে করি না যে এখনো পর্যন্ত এই গভর্নমেন্ট এমন কিছু করছে যেটা থেকে মনে হবে যে গভর্নমেন্ট আপনাকে সে ধরে নিয়ে যাবে হিন্দুত্ব নিয়ে কথা বলার জন্য, রাইট? সো এটা একটা, হিন্দুত্ববাদের লোক ওই সাইড থেকে রিস্ক থাকতে পারে, রাইট, তাদের সাইড থেকে রিস্ক থাকতে পারে, বাট এতটুকু রিস্ক আসলে নিতে হবে, এটা কাজ করতে হলে আর কিছু করার নাই। আচ্ছা ভাই, যদি পোস্টারিং বা আমরা যদি মানে দেয়াল পোস্টারিং বা গ্রাফিটি এই জায়গাগুলোতে যদি অংশগ্রহণ কেউ যদি করতে চায়, তাহলে কেমন হয় সেটা? মানে হ্যাঁ, সেটার হইতে পারে, প্রতিবাদ সমস্যা নেই। গ্রাফিটি দিয়ে বোঝাতে চায় বা পোস্টারিং। এটা ডিপেন্ড করবে, মানে পোস্টারটা যদি প্রতিবাদের পোস্টার হয়, সেটা ডিজাইনিংটা ওইভাবে হইতে হবে। আর পোস্টারটা যদি মানে উদ্দেশ্য হয় অ্যাওয়ারনেস রেইজ করা, তাহলে সেটার ধরনটা ওরকম হইতে হবে। এবং এখানে প্রত্যেকটা ফরম্যাটের ধরনটা বোঝা। ফর এক্সাম্পল,
পোস্টার কিন্তু আপনাকে খুব লিমিটেড ইনফরমেশন দিবে। লেটস সে যে একটা পোস্টার আর একটা মনে করেন জনসমাবেশ, দুটোর পারপাস এবং দুটোর ইফেক্ট কিন্তু একরকম না। সো আমি যদি পোস্টার থেকে ওটার মতো ইফেক্ট যেন আশা না করি, ঠিক আছে, বাট পোস্টারে অনেক ইফেক্ট আছে যেটা মনে করেন জনসমাবেশেও হয় না। তো প্রত্যেকটা মিডিয়ামের এই ধরনের যত কর্মসূচি আছে বা কাজ আছে, প্রত্যেকটা মিডিয়ামের স্ট্রেংথস অ্যান্ড উইকনেস আছে, ওটা বুঝে বুঝে করা আর কি। বাট ডেফিনেটলি আচ্ছা, করা যেতে একটু, পারে, আমি কোনো প্রবলেম দেখি না। হ্যাঁ, এখানে একটা ইনফরমেশন অ্যাড করি ভাই। জামাত ওই যে ভাইকে ওনাদের নিজেদের কর্মী হিসেবে দাবি করেছেন, পরে এখন আগামীকালকে দেশে প্রত্যেকটা বিভাগীয় শহরে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। তো আই গেস হুইচ ইউ ওয়ার টকিং অ্যাবাউট, যে সরকারকে একটু প্রেশার দিতে হবে, আই থিংক ইট উইল কাম ফ্রম জামাত। হ্যাঁ, বাট আমি এন্ড বলবো যে ইভেন আমরা যারা নর্মাল ইট হ্যাজ মানুষ টু বি আছি ইট হ্যাজ তারাও টু বি এটা। ইট হ্যাজ টু বি ব্রডার, ইট হ্যাজ টু বি ব্রডার। কারণ আম, উনি জামাতের, অবশ্যই জামাতের নিয়ে কথা বলবে, এন্ড অফকোর্স এটা তারা বলবে, এখানে কোনো সমস্যা নাই, এটা তাদের বলা উচিত। বাট তাকে কিন্তু জামাত হওয়ার কারণে মারা হয় নাই, তাকে মারা হয়েছে মুসলিম হওয়ার কারণে। ইভেন তাকে যদি জামাত হওয়ার জন্য মারা হইতো, সেই ক্ষেত্রেও আমাদের সবারই আসলে এ নিয়ে কথা বলা দরকার ছিল এবং কথা বলা উচিত, যেটা আমরা আগে বলতে পারিনি, কেউই বলতে পারেনি। মানে মানুষকে মানুষকে নানা জিনিস হওয়ার কারণে নানা জিনিস করা হয়েছে, কেউ আমরা আগে এগুলো নিয়ে করতে পারিনি, করা তো উচিত ছিল, রাইট? একটা অন্যায় তো অন্যায়, এটা যার সাথে হোক সেটা অন্যায়, রাইট? আর এইখানে এই জিনিসটা, এটা যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা কিন্তু সমস্ত আমাদের সবার জন্য একটা থ্রেট, রাইট? ইভেন ওই হিন্দুদের জন্য এটা একটা থ্রেট যারা আসলে এই মতাদর্শের জন্য মতাদর্শে সাবস্ক্রাইব করে না, তাদের জন্য কিন্তু এই হিন্দুত্ববাদী যে প্রজেক্ট আছে সেটা একটা থ্রেট। তো এখন এই যে ব্যাপারটা ঘটলো, ইটস নট জাস্ট অ্যান ইস্যু অফ জামাত অর এনি আদার পলিটিক্যাল পার্টি। অফকোর্স তারা এটা নিয়ে করবে, এটা তাদের কোনো সমস্যাই নেই, তারা এটা করুক, কিন্তু এটা নিয়ে আমাদেরও সামগ্রিকভাবে আমাদের মুসলিমদের অবশ্যই এটা নিয়ে স্ট্রং স্ট্যান্স থাকা দরকার। ডেফিনেটলি, আমি আবারও বলছি, দে হ্যাভ সেন্ট ইউ এ মেসেজ অ্যান্ড ইউ নিড টু রেসপন্ড। অফকোর্স আপনি শান্তি বজায় রাখবেন, অফকোর্স আপনি ওটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বাট ইউ নিড টু মেক শিওর দ্যাট ইউ রেসপন্ড। আদারওয়াইজ আপনার অবস্থানটা কোন জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন, এটা আপনার চিন্তা করতে হবে। ভাই 5 আগস্টের পরে অনেক জায়গায় মন্দির ভাঙার যেই গুঞ্জন উঠছিল, আসলে ভাঙছে কিনা জানি না। তো আমরা দেখছি যে আমাদের সেকুলার ইনস্টিটিউটের স্টুডেন্টরা প্রচুর পরিমাণে কন্ডেম করছে যে না, আমাদের মুসলিমদের এরকম করা উচিত না, আমাদের পাহারা দেওয়া উচিত। তো সেম ঘটনা যদি আমরা এখনের সাথে কম্পেয়ার করি, এই যে এই হিন্দুত্বের দ্বারা যে আমাদের একজন ভাই মারা গেল, তো আমরা কিন্তু কোনো হিন্দুদের এখনো কন্ডেম করতে দেখিনি, আমি পার্সোনালি দেখিনি। আর কোনো কমিউনিটি বেসড কোনো হিন্দুদের প্ল্যাটফর্ম থেকে তো অবশ্যই দেখিই নেই। তো এটা তাদের সাথে আমাদের একটা বিট্রে কিনা, মানে তারা আমাদের সাথে বিট্রে করছে কিনা, কি মনে হয় আপনার? হিন্দুদের ব্যাপারটা আমি আগেই বললাম যে দিস ইজ সামথিং দ্যাট দে নিড টু মেক ক্লিয়ার। এটা দে হ্যাভ টু ক্লারিফাই দেয়ার পজিশন। এটা আসলে এটা বারবার আসতেই থাকবে। আম, এটা শুধু এখন না, সামনে এটা বারবার আসতেই থাকবে, এবং দে হ্যাভ টু ক্লারিফাই দেয়ার স্ট্যান্স ফর দেয়ার সেক, রাইট? আবারও এটা কিন্তু তাদের জন্য সমস্যা একটা। বাট এটা হলো তাদের কথা, আপনি খালি তাদের কথা কেন বলছেন, বারবার হিন্দুদের কথা কেন বলতেছেন? আপনি বাংলাদেশের সেকুলারদের কথা বলেন না, তাদের কি অবস্থা? এখনো পর্যন্ত রিয়াকশন গুলা কি, হতাশাজনক রিয়াকশন। আম, আপনি দেখেন, যেটা আমি বললাম যে কারণ বাজারে পুলিশে নিপীড়ন হয়েছে, এটা নিয়ে কিন্তু কারো কোনো কথা নাই। কোনো কারণ ছাড়া তারা ওই যে প্রথম আলোর অফিসের সামনে যে আফত করছে, আমি পার্টিকুলারলি প্রথম আলোর অফিসের সামনে যে কর্মসূচিগুলো চলমান, সেগুলোর লক্ষ্য উদ্দেশ্য পারপাস সম্পর্কে খুব একটা ক্লিয়ার না, এটার এন্ড গোল সম্পর্কে আমি নিজে ওভাবে ক্লিয়ার না, এবং এটা এসকেলেশন করে আলটিমেটলি কি অ্যাচিভ করা যাবে, এটা নিয়ে আমি ক্লিয়ার না। বাট এবং এটাতে ডিফারেন্ট, আমি ক্লিয়ার না, কেউ এটা অপোজও করতে পারে, রাইট? কারো কাছে মনে হচ্ছে এটা সঠিক স্ট্র্যাটেজি না, অল অফ দিস থিংস আর ওকে। কিন্তু যখন শান্তিপূর্ণ একটা মানুষ তারা বসছিল, আধুনিক আকীদা অনুযায়ী এটা হলো তাদের গণতান্ত্রিক অধিকার, রাইট টু কংগ্রেগেট, তারা সভা সমাবেশ করতেছে, সেখানে পুলিশ গিয়ে বেসিক্যালি ব্রুটাল ফোর্স অ্যাপ্লাই করছে, লাঠিচার্জ করছে, সাউন্ড গ্রেনেড ছুটছে, ছড়রা গুলি ছুটছে অ্যালিজেডলি, এবং মানুষ আহত হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে টেনে হিসেবে নিয়ে আসছে, এই করছে। এই জিনিসটা যেটা হইলো, এটা নিয়ে কিন্তু কারো কোনো বক্তব্য নাই। লিটারেলি মিডিয়াগুলো তো নাই, মিডিয়াগুলো তো সম্পূর্ণ ভিন্নভাবে স্পিন করছে। আপনি যাদেরকে সুশীল মনে করেন, আপনি যাদেরকে আপনার অ্যালাই মনে করেন, সেকুলার অ্যালাইজ মনে করেন, এই আন্দোলনের স্টেক হোল্ডার সো কল্ড, এদের কি অবস্থা? এরা কি করছে? এরা কেউ এই, মানে এই যে পুলিশি ব্রুটালিটি, এটা নিয়ে তারা একটা কথা পর্যন্ত বলে নাই, বরং তারা বলতেছে যে যারা কোনো সংবাদ মাধ্যমে এই করা হয় এদের দমন করা হবে, ব্যবস্থা নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। এবং দেখেন, যেই পুলিশ ওইখানে এত গরম,
আজকে শোনা যাচ্ছে যে চট্টগ্রামে এই ঘটনা পুলিশের কাছেই ঘটছে, রাইট? তারা কিছু করে না। সো এবং বক্তব্যগুলো যদি দেখেন, পলিটিক্যাল বক্তব্য যারা যারা দিছে তাদের বক্তব্যগুলো আপনি দেখেন, তারা কেউ কিন্তু মুসলিমদের ওন করে নাই, তারা কেউ কিন্তু মুসলিমদের মনে যে কষ্টটা পাইছে, তার মনে যে গ্রিভেন্সটা আছে, তার মনে যে ক্ষোভটা আছে, তার মনে যে দুঃখটা আছে, সেটা কেউ অ্যাড্রেস করে নাই। তারা কেউ এই জিনিসটা বোঝানোর চেষ্টা করে নাই। কিন্তু বিষয়টা যদি উল্টা ঘটতো, তখন আচরণটা কিরকম করতো আপনারা চিন্তা করেন। সো আলটিমেট ব্যাপারটা হলো যে আমাদের সেকুলার যে সোসাইটিটা আছে, এরা আসলে খুব আনইজি ফিল করে মুসলিম পরিচয়টা নিয়ে কথা বলতে, মুসলিম স্বার্থটা নিয়ে কথা বলতে, এবং তারা তাদের সবসময় বুঝাইতে হবে যে না না, আমরা ওরকম না, আমরা তাওহিদি জনতা টাইপের কিছু না, না আমরা ওরকম মুসলিম না, আমরা এটা না, আমরা এটা না। তাদের সব চিন্তা ভাবনা হলো যে ইসলামের ব্যাপারে হীনমন্যতার জায়গা থেকে তারা শুধু এক জায়গায় এসে মুসলিম পরিচয়টা ক্লেম করে, যখন আপনি তাকে ইসলামের কোনো কথা বলবেন যে ভাই ইসলামে তো এটা বলা আছে, তখন সে এসে বলবে কি আমিও তো মুসলিম, তুমি আমাকে এগুলো শিখাতে আসো কেন, আমিও এগুলো বুঝি না, না এগুলো দরকার নেই। তখন সে এসে বলবে যে আমি মুসলিম। আর সব জায়গায় সে মুসলিম পরিচয়টা মানে বেসিক্যালি মানে একটু আহ দূরত্বে রাখার চেষ্টা করে। সো এটা হলো একটা। আরেক দল আছে, তারা হলো মানে একটা তো আছে ভারতের একদম মানে দালালি করা টাইপের, আওয়ামী বাওয়ামী টাইপের যারা আছে তারা একদম দালালি করবে। আরেক দল আছে যে তারা মনে করে যে এত কিছু করা যাবে না, ঠিক আছে ভারতের বিরোধিতা করতে হবে, এটা সেটা করতে হবে, কিন্তু ইসলাম থেকে অনেক দূরে থাকতে হবে। কেন? কারণ আমেরিকা মাইন্ড করবে। আমরা এটা করতে পারবো না কারণ আমেরিকা মাইন্ড করবে, আমরা ওইটা করতে পারবো না কারণ আমেরিকা মাইন্ড করবে, আমেরিকা বিনিয়োগ করবে না, এটা করবে না, সেটা করবে না। আলটিমেটলি এই সব কিছুর রেজাল্টটা যেটা হয়েছে, যে যখনই কিছু ঘটে তারা খালি এসে মুসলিমদের দোষ দেয়। ইসলামপন্থীদের এই দোষ, মুসলিমদের এই দোষ, মুসলিমদের এটা করতে হবে, মুসলিমদের ওইটা করতে হবে, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এই সেই এই সেই সেই। কিন্তু কখনো তারা উল্টা দিকে কিছু বলে তো নাই, প্রবলেমগুলো সলভ করার কোনো চেষ্টা করে না। সো আপনি যেই জায়গা থেকে কোশ্চেনটা শুরু করছিলেন, যে যখন এই কল্পিত কথাবার্তাগুলো ঘটতেছিল, এই কল্পিত অ্যাটাক, এই এই ফ্যান্টাসি অ্যাটাক যেগুলা, আহ, যেগুলোর ব্যাপারে কিন্তু অনেক সেকুলার জানেও না অ্যাটাক হয়েছে কিনা, সে কিন্তু এসে কথা বলা শুরু করে দিছে। কিন্তু এখন জানে নিশ্চিত, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলবে না এখন, রাদার এটাকে ডাউন প্লে করার চেষ্টা করবে। কারণ ওই জায়গাটাতে এই এই প্রবলেমটা তারা সলভ করে নাই। তারা ইসলাম এবং মুসলিম আইডেন্টিটিকে আসলে প্রবলেমের জায়গা থেকে দেখে, এবং এইটা অনেক বড় সমস্যা। এই জন্য আপনি যখন জিজ্ঞেস করলেন যে কোথায় ওই ভাই যখন জিজ্ঞেস করলেন যে একাডেমিক কাজ বা অন্য কাজ কোথায় হওয়া উচিত, তখন আমি বললাম যে হ্যাঁ, হিন্দুত্ব নিয়ে আপনার কাজ করতে হবে, বাট এই জায়গাটা নিয়েও কাজ করতে হবে, কারণ এটা একটা ইন্টারনাল প্রবলেম যেটা আপনাকে উইক বানায় রাখছে। যে আপনার দেশে কাগজে কলমে তো 90% মুসলিমের মতো, কিন্তু আপনার অবস্থান তো এত উইক কেন? এটা তো হিন্দুত্ববাদের জন্য না, হিন্দুত্ববাদ তো আপনাকে উইক বানায় যায় নাই। এটা আপনার দেশের ভিতরে এই ব্যাপারটা তৈরি হয়েছে, এই কালচারাল একটা ব্যাপার তৈরি হয়েছে, যেটার কারণে আপনার এই অবস্থা। সো এইটা আর কি, মানে তাদের আমি বলবো যে আপনি এগেন হিন্দুদের কথা বলছেন ঠিক আছে, বাট এর চেয়ে বড় সমস্যা অনেস্টলি আমি মনে করি এর চেয়ে একটা হলো হিন্দুত্ববাদী যারা তারা, আরেকটা হলো আপনি নর্মাল হিন্দুদের কথা বলছেন যে তারা কি এটার পক্ষে কি বিপক্ষে, তারা এটা কেন ক্লিয়ার করতেছে না। ফাইন, হ্যাঁ, দে নিড টু ডু দ্যাট। এর চেয়ে বড় সমস্যা আমি মনে করি ওইটাকে, সেকুলারদের যে হেজমনিক আচ্ছা প্রজেক্টটা, এটাকে। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস অ্যাড করি। জাস্ট নাও অ্যাডভাইজার নাহিদ ইসলামের পোস্ট যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দাওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে, কিন্তু চিন্ময় দাস চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। তো আই উড সে যে তারা খুব ভালোভাবে জেনে শুনে চিন্ময় কৃষ্ণ দাসকে arrest করছে। অ্যান্ড এখন যে সাইফুলের জন্য গভর্নমেন্ট থেকে যে জিনিসটা আসতেছে বা যে সুখ প্রকাশ করতেছে তারা, আই থিংক ইট ইজ এপ্রিসিয়েটেবল। ডেফিনেটলি সেডিশনের কেস যেহেতু আনা হয়েছে, সেডিশনের কেস ইটস নট সামথিং দ্যাট ইউ ডু লাইটলি। সো প্রবাবলি দে হ্যাভ সাম ইনফরমেশন, ইনফরমেশন প্রবাবলি তারা যতটুকু পারে এটা রিলিজ করা ভালো হবে। আদারওয়াইজ এখানে আসলে একটা নানা প্রবলেম মানে ঘোলা হওয়া, মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি হওয়ার এই থাকে। ইনফরমেশন থাকলে ভালো। দুই হলো আই উড সে দিস স্টেটমেন্ট ইজ মাচ বেটার দেন যে স্টেটমেন্ট আমরা প্রিভিয়াসলি ফর এক্সাম্পল অন্যান্য কিছু ইস্যুতে দেখছি, ইটস বেটার। বাট অ্যাগেইন গভর্নমেন্টের উপর খালি এই করে লাভ নাই। আমি বলবো যে মুসলিম কমিউনিটির দিক থেকে, বিশেষ করে ইসলামী কমিউনিটির জায়গা থেকে স্ট্রং স্ট্যান্স নেওয়া উচিত, কিপিং ইন মাইন্ড অল দ্য আদার থিংস যেটা আমরা বারবার শুরু থেকে বলে আসছি, সংযম অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, সিকিউরিটি এটসেট্রা সবকিছু মেনটেন করে, বাট স্টিল ইউ নিড টু টেক এ স্ট্রং স্ট্যান্স। আচ্ছা ভাই, আমার এটা একটা শেষ প্রশ্ন আসবে, সেটা হলো যে আমরা কি কোনো ধরনের মিডিয়ার অভাব বোধ করতেছি না এখন?
অ্যাজ বিকজ আমরা যে মিডিয়ার দেখলাম যে সময় টিভির যে কথাটা বললো, আমি হয়তো বা যেটা উদাহরণ দিছিলাম এক্স এর, সেটা একটা হিন্দুদের, বাট একটা সময় টিভির মতো একটা চ্যানেল এই কথা বলতেছে। ইভেন সবচেয়ে মানে কি হাস্যকরও বলা যায় না, কারণ এরকম দুঃখের সময় যে প্রথম আলোর মতো একটা তারা একটা প্রতিষ্ঠান, তারা নিজেরা দাবি করেছে তারা ওয়ান অফ দ্য বেস্ট। তো সেইখানে পোস্ট যদি আমি কয়েকটা পড়ে শোনাই, যে 4 মিনিট আগে একটা পোস্ট, সেটা হলো যে অধিনায়ক যান, অধিনায়ক আসেন, হারের পর ভুল, মিরাজ বললেন ভুল হতেই পারে। পরের পোস্টটা ছিল হলো ইউক্রেনের সাথে যুদ্ধ সাময়িক থামিয়ে দিতে বিপক্ষে রাশিয়া। ইভেন তারা এটা পোস্ট করতেছে যে 190 বল হাতে রেখে জিম্বাবুয়ে ম্যাচ জিতছে। তো এই হইলো আউটপুটের সিনারিও, এন্ড ইভেনচুয়ালি ম্যাক্সিমাম মানুষই জানে যে আসলে বাংলাদেশে এখন ওয়েবসাইট ব্লগিংটা আসলে ওরকম জনপ্রিয় না, মানুষজন নিউজ গুলো আসলে ফেসবুক থেকে বেশি পড়ে। সো দে ডিডেন্ট ইভেন পোস্ট এনি সিঙ্গেল পয়েন্ট অ্যাবাউট দিস চিটাগাং হ্যাপেনিংস। সো আমরা কি আসলে কি ম্যাসিভ ভাবে আসলে একটা মিডিয়ার অভাব বোধ করতেছি না? সো এটা কিভাবে সমাধান করা যায় আসলে? ডেফিনেটলি মিডিয়ার একটা হিউজ সমস্যা আছে, অ্যান্ড ন্যারেটিভ তৈরি করা, ন্যারেটিভ পুশ করা, ফ্রেমিং, অল অফ দিস থিংস, এগুলোর জন্য মিডিয়া এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মিডিয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো যে কনভেনশনাল মিডিয়া, যেটা আমি কনভেনশনাল ওয়ার্ডটা বলতে বোঝাচ্ছি মেইন স্ট্রিম মিডিয়া, যেটা এই ধরনের স্টাইলের একটা অর্গানাইজেশন তৈরি করা বা প্রতিষ্ঠান তৈরি করা ইজ ভেরি ডিফিকাল্ট, টাইম কনজিউমিং, এখানে ক্যাপিটাল ইন্টেন্সিভ, নানা বিষয় আছে এবং স্কিলড মানুষের দরকার আছে অনেক কিছু। সো এই জিনিসটা তৈরি করতে গেলে ইটস আ বিগ প্রজেক্ট, যেখানে আগে আপনি ইন্টিমিডিয়েটেড হয়ে যাওয়ার চান্স থাকে। আমি বলবো এইখানে যেটা করা উচিত সেটা হলো অল্টারনেটিভ যে মিডিয়া ফর্মগুলো আমরা রিসেন্ট সময়ে দেখছি জনপ্রিয় হয়ে উঠছে, এটাকে লেভারেজ করা, এটাকে ইউজ করা। ফর এক্সাম্পল, আপনারা হয়তো বা চিনবেন, আপনারা নিশ্চয়ই ডেইলি ওয়ারের কথা জানেন, রাইট? যেখানে বেন শাপিরো, ম্যাট ওয়ালস, তাদের কিছু তারা কাজকর্ম করে। এগুলা কিন্তু সব মোরলেস ইন্টারনেট বেসড। তারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করে, সেটার মাধ্যমে কমেন্ট্রি করে, সেখানেই তারা পডকাস্ট করে, সেখানেই তারা বিভিন্ন নিউজের উপরে তাদের অ্যাসেসমেন্ট অ্যানালিসিস করে, রাইট? অ্যান্ড এই মডেলটা ইজ, এটার জন্য আপনার অত পরিমাণ খরচ হয় না, এটার জন্য আপনার অত পরিমাণ মানুষ লাগে না, যেটা আপনার একটা মিডিয়াতে লাগে। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। ধ্রুব রাঠের একটা ভিডিওর ব্যাপারে অনেকে বলতেছিল যে ওই এক ভিডিওর কারণে মোদির ভোট অনেক কমে গেছে, আপনাদের মনে আছে কিনা? একটা ভিডিওর ক্ষেত্রে বলতেছিল। মোদির সিরিজ অফ পক্ষে ভিডিও। কিন্তু, হ্যাঁ, সিরিজ অফ ভিডিওস, রাইট, সরি। এবং মোদির পক্ষে কিন্তু লিটারাল, মানে দের আর মানে প্রবাবলি লাইক ডাজনস অফ চ্যানেলস, ডাজনস না হলে অ্যাটলিস্ট মানে লাইক 10-12টা চ্যানেল আমেরিকা, সরি, চ্যানেল ইন্ডিয়াতে আছে, যেগুলোকে গদি মিডিয়া বলে বা এটসেট্রা। দের আর মেনি চ্যানেলস মোদির পক্ষে, মেনি নিউজ পেপার্স অ্যাজ ওয়েল, বাট স্টিল একটা ইউটিউব চ্যানেল কিন্তু এটার পক্ষে বড় একটা ন্যারেটিভ তৈরি করতে পারছে। সো ধ্রুবরাঠির একটা অ্যাকচুয়াল টিভি চ্যানেল চালাতে যেই খরচ, যেই টাকা, যেই মানুষ, যে পরিমাণ জিনিস লাগে, একটা ইউটিউব চ্যানেল চালাতে কিন্তু অত কিছু লাগে না। সো এই মডেলটা কিন্তু আমি আপনাদেরকে ডেইলি ওয়ারের এক্সাম্পল দিলাম, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এক্সাম্পল, অ্যান্ড দেন আমি আপনাদের ধ্রুবরাঠের এক্সাম্পল দিচ্ছি, যেটা আপনার ঘরের পাশের এক্সাম্পল, রাইট? ইভেন বাংলাদেশেও there are massively popular YouTubers, right? For example, Pinaki Bhattacharya, massively popular. Ilyas Hossain, massively popular. Even Konuk Sarwar, বা all of these people, হাসিনার বিরুদ্ধে যে ন্যারেটিভ, রাইট? আমি নিজে পার্সোনালি এদের সব কথার সাথে একমত, আমি দেখিও না আসলে ওইভাবে। কিন্তু এটা আপনার স্বীকার করতে হবে যে তাদের একটা বড় ভূমিকা ছিল ন্যারেটিভ গুলো তৈরি করার ক্ষেত্রে, রাইট? তো আমাদের জায়গা থেকে আসলে মানে তার পয়েন্টটা কি, এগুলো এত কিছু বলার পয়েন্টটা হলো এই মডেলটা যে ফাংশন করে, এটা যে ওয়ার্ক করে, এটা যে এফিশিয়েন্ট, রাইট? এটার প্রমাণ কিন্তু আপনার কাছে আছে, ইন্টারন্যাশনালি আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আছে, ভারত থেকে আছে, বাংলাদেশ থেকে টু সাম এক্সটেন্ট আছে। এখন আমরা এই কাজটা যদি, আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি এই ফরম্যাটে আগাবো, তখন কিন্তু আপনার কাজটা অনেক ছোট হয়ে যায়, কিছুটা সহজ হয়ে আসে। আপনারও তো হিউজ ইনভেস্টমেন্ট লাগে না, আপনারও তো হিউজ এক্সপার্টিস লাগে না। অবশ্যই আপনার এখনো কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, ইউ উড স্টিল নিড মানি, ইউ উড স্টিল নিড ফাইন্যান্সিয়ার্স প্রবাবলি, ইউ উড স্টিল নিড স্কিলস। বাট যেই কাজটা আগে হয়তো বা 100-তে 80 কঠিন ছিল, এখন এটা কমে হয়তো বা 100-তে 60 কঠিন হয়ে গেছে। So আমি বলবো যে এই অল্টারনেটিভ ফর্মস অফ মিডিয়া, এগুলো আমাদের এক্সপ্লোর করা উচিত বেশি। হ্যাঁ, ঠিক আছে, যদি কেউ একটা প্রথম আলো লেভেলের, মানে ওই লেভেলের বড় অর্গানাইজেশন তৈরি করতে চায়, ফাইন, এটার জন্য আপনার কয়েকশো কোটি টাকা লাগতে পারে, লাইক আই ডোন্ট নো, মেবি 50 কোটি দিয়ে শুরু করতে হবে আপনার, আই ডোন্ট নো, কাছাকাছি হয়তো কিছু। বাট আপনি যদি মনে করেন একটা ডেইলি ওয়্যার টাইপের কিছু শুরু করতে চান, তখন আপনার কিন্তু ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে এইটা। সো আমি বলবো লাইট অ্যান্ড ফাস্ট। মেবি 1 কোটি টাকা দিয়ে ডেইলি ওয়ারের মতো কিছু করে ফেলা এক যায়। কোটি এক ইভেন্টুয়ালি কোটি এখানে ইজ আ লট, আমার মনে হয় 1 কোটি লাগবে না। এখানে যেরকম আমার মনে পত্রিকা হয় এত ব্যানার, লাগবে না।
পত্রিকা ব্যানের একটা ব্যাপার থাকে, দেন টিভি চ্যানেল ব্যানের একটা ব্যাপার থাকে, হয়তো বা ইউটিউবে আমাদের দেশে তো এখন ওরকম ল নাই। সো এটা একটা পত্রিকা কে পড়ে ভাই ভালো এখন? একটা ওয়ে হইতে পারে। পত্রিকা পড়ে হ্যাঁ, এটাও একটা বুমাররা। কথা, পত্রিকা পড়া পত্রিকা পড়ে আসলে। বুমাররা, And বুমাররা even দিয়ে আপনি কি করবেন? বুমারদের দিয়ে আপনি কি করবেন? 10 বছর পরে বুমাররা কি 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 সিগনিফিকেন্স থাকবে তাদের? আর আপনার ইভেনচুয়ালি তাদের এটা আসলে দরকার নেই। প্রমাণিত না, আমাদের বাসায় টিভি চলে না। মানে পত্রিকা তো দূর, টিভিও চলে না এখন। সো ম্যাসিভলি এটাই দেখা যাচ্ছে। আপনি এটা লেভারেজ করেন, যেটা আপনি অলরেডি বলছেন, যে ফেসবুক অ্যান্ড ইউটিউব বেসিক্যালি, অ্যান্ড মেবি ইভেন টিকটক, মানে ইফ ইউ ওয়ান্ট, কোনো প্রবলেম নাই। আমি বলবো যে উই হ্যাভ টু প্লে টু আর স্ট্রেংথস, রাইট? রাদার যে মনে করেন, ঠিক আছে, প্রথম আলোর স্ট্রেংথ যে জায়গায়, সে জায়গা থেকে কাজ করে। ব্র্যাকের স্ট্রেংথ যে জায়গায়, সে জায়গা থেকে কাজ করে। আপনার বুঝতে হবে আপনার স্ট্রেংথটা কোথায়। আপনি ওর স্ট্রেংথের জায়গায় আপনি ওর ওর মডেলটা আপনার জন্য পুরোপুরি কাজ করবে, এটা ধরে নেওয়া ঠিক না আসলে, রাইট? আমি একটা বেশ সহজ একটা এক্সাম্পল দিই। আমেরিকা ভিয়েতনামে পরাজিত হয়েছিল, রাইট? সো আমেরিকান আর্মি যেভাবে ফাইট করে, ভিয়েতকং কিন্তু সেভাবে ফাইট করে নাই। আমেরিকান আর্মি ফাইট করছে তার নিজের স্ট্রেংথ অনুযায়ী। আমেরিকার স্ট্রেংথ কি? তার স্ট্রেংথ হলো লাইক তার এয়ার পাওয়ার, অস্ত্র। রাইট? তারা এর পার হিউজ বমিং করছে তারা, মানে ম্যাসিভ বমিং করছে তারা। অ্যান্ড তাদের হেভি আর্টিলারি, এগুলো হলো তাদের পাওয়ার। ভিয়েতকং এর পাওয়ার কি ছিল? তাদের পাওয়ার ছিল তারা টেরেইনটা চিনে, তারা জায়গাটা চিনে, তারা লাইট অ্যান্ড ফাস্ট, তারা মানুষের সাথে মিশে যেতে পারে, তারা লুকায় ফাইট করতে পারে। অ্যান্ড সো তারা ওই মোডে ফাইট করছে। তারা মনে করে না যে আমেরিকার সাথে জিততে হলে আমার এখন একটা B-52 বানাতে হবে, আমার এখন ওইরকম বড় বড় প্লেন বানাতে হবে, তাহলে তারা জীবনে জিততে পারতো না। তারা মনে করছে আমাদের যেটা আছে এটা নিয়ে বেস্ট ওয়েতে আমরা কিভাবে তাদের সাথে ফাইট করতে পারি। অ্যান্ড দেন ইট ওয়ার্ক। এটাই সবসময় হয়, রাইট? সো ইউ নিড টু প্লে টু ইয়োর স্ট্রেংথস, নট কপি তোমার এনিমি, রাইট? তোমার এনিমির অনেক কিছু থাকতে পারে, আপনার এনিমি অনেক কিছু থাকতে পারে যেটা আপনার নাই, আপনার ওই মানে টুলসই নাই। আপনি ওটা কেমনে কপি করবেন? সো এটা আসলে হাস্য করবে। আপনার চিন্তা করতে হবে আমার স্ট্রেংথ কি, কিভাবে হাউ টু বেস্ট ইউটিলাইজ ইট। সো এই জায়গায় আমি বলবো যে মিডিয়া খুব দরকার, বাট ইউজ অল্টারনেটিভ মিডিয়া ফরম্যাটস। ভাই, ইউএসএ তে এবার ট্রাম্প জয় হওয়ার পিছনে বলা হয় যে জয় রোগানের ভালো একটা অবদান ছিল, জয় রোগানের পডকাস্টার। তো জো বাংলাদেশে রগান এরকম এন্ড একটা মেনি বলা আদার্স, হয়। মেনি আদার্স অ্যাকচুয়ালি, হ্যাঁ। স্পেশালি জয় রোগানের নাম বেশি বলা হয় এলন মাস্কের পরে, কারণ ওর পডকাস্ট থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়েছে মানুষ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যাওয়ার জন্য। তো বাংলাদেশে এরকম কোনো পডকাস্টের জন্য এখনো তৈরি হয়নি। তো এরকম তৈরি করা যায় কিনা, কি বলেন? অবশ্যই যায়, অবশ্যই যায়। করেন আপনারা, করেন এই আচ্ছা কাজগুলো। খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড দের ইজ a lot of potential. আচ্ছা, যেহেতু আজকে একটা রিয়েকশনে ইয়ে আর একটা জলদি আপলোড দেওয়া লাগবে, উই শুড কনক্লুড দিস এপিসোড হ্যাঁ। আর আজকে আদনান ভাই, আপনার সাথে আমাদের আরো হার্ড হিটিং কোয়েশনের একটা সিরিজ সিরিজ আই উড সে এপিসোড হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। যেহেতু ইনশাআল্লাহ। এই এপিসোডটা ওইভাবে ছিল না, এই এপিসোডটা ছিল মূলত হিন্দুত্ববাদী যে আজকের যে ঘটনা সেটা নিয়ে। সো উই আর কনক্লুডিং ইট হিয়ার, বাট উই উইল সি ইউ সুন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাই রহমতুল্লাহ। ভালো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।